হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের 20তম ব্যাচের 3 নম্বর ক্লাস। এখনো যদি কেউ জয়েন করতে ইচ্ছুক থাকেন আমাদের সাথে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে এই ভিডিওটা যদি দেখে থাকেন, আমরা বেশি দূর কন্টিনিউ করি নাই, এখনো কোম্পানি সেট আপ পর্যায়ে আছি। যদি কেউ চান এই ভিডিও দেখার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বার আছে। আপনারা এখনো আমাদের এই ব্যাচে এনরোল করতে পারবেন। চলুন আমরা ক্লাস টুতে কি কি করছিলাম সেটা একটু ওভারভিউ দেখে আসি। আমরা ক্লাস টুতে কোম্পানি চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করছিলাম, কিভাবে ম্যানুয়ালি করতে হয়, ইম্পোর্ট কিভাবে করতে হয়, এডিট করতে হয় কিভাবে, এবং চার্ট অফ অ্যাকাউন্ট কোনোটা যদি একটু এক্সট্রা হয়ে যায় সেটা কিভাবে ইনঅ্যাক্টিভ করতে হয়, পরবর্তীতে আবার প্রয়োজন বোধে কিভাবে অ্যাক্টিভ করতে হয়, এবং গ্যাপের স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রত্যেকটা হিসাব খাতকে আমরা কিভাবে নাম্বারিং করতে পারি এবং সেই নাম্বার দিয়ে সেটাকে আইডেন্টিফাই করতে পারি, সেই নাম্বারিং গুলো করছিলাম। পাশাপাশি আমরা ট্যাক্স, অর্থাৎ সেলস ট্যাক্স, পার্সেস ট্যাক্স বা জিএসটি বা ভিডিএস টিডিএস, এই ধরনের যে ট্যাক্স গুলো আছে সেলস পার্সেসের সাথে সম্পূর্ণ ওতপ্রোতভাবে জড়িত, সেই ট্যাক্স গুলো আমরা সেট আপ করছিলাম। বিশেষ করে ট্যাক্স রেট, প্রোডাক্ট বাইং বা সেলিং এর ক্ষেত্রে যে ট্যাক্স গুলো আমাদের প্রয়োজন হয় এগুলো সেট আপ করছিলাম। এবং এই আজকে 3 নম্বর ক্লাসে আমরা বাকি সেট আপ গুলো করে নিব, এবং 4 নম্বর ক্লাসের থেকে আমরা ম্যানেজিং সেলসে চলে যাব। অর্থাৎ আমাদের আজকে আছে ম্যানেজিং অ্যান্ড অ্যাডিং কাস্টমার ইনফো, সাপ্লায়ার ইনফো এবং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এখন ব্যাপারটা দেখেন যে এই একটা বুঝলে বুঝবেন যে সবকিছু আপনার কাছে পানির মতো পরিষ্কার। কেননা ইতোপূর্বে আমরা যে চার্ট অফ অ্যাকাউন্টটা ইম্পোর্ট করেছি, ওই বাল্ক আকারে ইম্পোর্টের প্রসিডিউর কুইক বুকসে সেম, মানে নিয়ম যেভাবে, যে আমি ইম্পোর্টের একটা নিয়ম জানলাম, এটা সেম। শুধু তফাৎ কোথায়, যে আমি আগে ইম্পোর্ট করেছিলাম চার্ট অফ অ্যাকাউন্ট, ওখানের কলামে তফাৎ থাকতে পারে। আবার আজকে কাস্টমারের ইনফরমেশন বা সাপ্লায়ারের ইনফরমেশন অ্যাড করবো, এখানেও কিন্তু জাস্ট ওই কলামের ভিতরে, মানে এইটার এই কলাম ছিল বা ওইটার 4টা কলাম ছিল, এটার 10টা কলাম থাকতে পারে, বা এটার 5টা কলাম থাকতে পারে, বা ওইটার সাথে এইটার কলামের ডিফারেন্স থাকতে পারে, কিন্তু এছাড়া কিন্তু প্রসিডিউর সেম। ইম্পোর্ট করার প্রসিডিউর সেম, তার মানে আপনি একবার ইম্পোর্ট করা শিখে যাবেন, মানে ওই সেম প্রসিডিউরে আপনার বাকি সব কাজ সব সেম ভাবে ইম্পোর্ট করতে হবে। তার মানে এটা একটা সহজ বিষয় যে আমি একটা বাল্ক আকারে ইম্পোর্ট করতে পারলে পরেরগুলো ইম্পোর্ট করতে আমার সহজ হবে। তো চলেন আমরা শুরু করি যে কাস্টমার কিভাবে আমরা অ্যাড করব। আমরা ম্যানুয়ালি একটা কাস্টমার অ্যাড করব, এরপরে বাল্ক আকারে ইম্পোর্ট করব, এরপরে এডিট কিভাবে করতে হয়, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কিভাবে করতে হয়। অর্থাৎ কাস্টমার অ্যাড করা জানলে হুবহু ম্যানেজিং মানে সরি সাপ্লায়ারও কিন্তু সেম, মানে কাস্টমার আর সাপ্লায়ারে খুব বেশি ডিফারেন্স নাই, একেবারে হুবহু সেম বলতে পারেন। একটা পারলে আপনি অন্যটা আপনার না দেখেও পারবেন, মানে ওই একটা করছেন ওইটার প্রেক্ষিতে আপনি পারবেন সহজেই। এখন আমরা কাস্টমার অ্যাড করব। কাস্টমার অ্যাড করার জন্য আমাদের কোথায় যাইতে হবে? দেখেন এখানে একটা সেলস একটা অপশন আছে আর এক্সপেন্স একটা অপশন আছে। আমরা যে সেলস করি, যে কোনো প্রোডাক্ট সেলস করি, কাদের কাছে সেল করি? আমাদের কাস্টমারদের কাছে সেল করি। এই জন্য সেলস, যে নেভিগেশন প্যানেলের সেলস যে অপশনটা আছে, সেখানে দেখেন সেলসের ভিতরে অনেকগুলো অপশন আছে, আমরা একে একে সবই জানবো। কিন্তু ওই সেলসের ভিতরে কাস্টমার আছে, আর এক্সপেন্সের ভিতরে, সরি, এক্সপেন্সের ভিতরে আছে কি সাপ্লায়ার বা ভেন্ডর। সাপ্লায়ারকে সহজে ভেন্ডর অনেকে চেনেন, তা দুটো সেম, ঠিক আছে? তাহলে এই সেলস যার সাথে হচ্ছে সে হচ্ছে কাস্টমার, সে এখানে সেলসের ভিতরে, আর এক্সপেন্সের ভিতরে আছে সাপ্লায়ার। আবার এই দুটো মেনুকে আমরা এভাবেও পাইতে পারি। প্লাস নিউ আইকনে যাব, দেখেন এই যে কাস্টমার লেখা যেখান থেকে তার নিচে যা কিছু আছে সবই কাস্টমারের আন্ডারে। এই প্লাস নিউ আইকনে, এটাকে বলা হয় প্লাস নিউ আইকন, এটা প্লাস নিউ, ঠিক আছে? এখানেও কাস্টমার আছে, এখানে সাপ্লায়ার আছে, আলাদা আলাদা। এগুলোর কাজ আবার আলাদা, এক একটা ফাংশনাল কাজ, যে কাস্টমারের আন্ডারে কি কি কাজ থাকতে পারে, সাপ্লায়ার আন্ডারে কি কি কাজ থাকতে পারে, আমরা সবগুলো কাজ একে একে দেখবো, কোনো কিছু স্কিপ করবো না। এবার এখান থেকে ধরুন যদি আমি কাস্টমার অ্যাড করতে চাই, তাহলে কোথায় যাব? এই প্লাস নিউ আইকন থেকে কাস্টমারে, যে এই যে অ্যাড কাস্টমার, এখান থেকে আমি অ্যাড করতে পারবো। আবার সাপ্লায়ার অ্যাড করলে এইখান থেকে অ্যাড সাপ্লায়ার করতে পারবো। তার মানে একই কাজ প্লাস নিউ আইকন থেকে, এইখান থেকে দুই জায়গা থেকে করতে পারবো। আবার এইখান থেকে সেলসের ভিতর থেকে কাস্টমার করতে পারবো, আবার এক্সপেন্সের ভিতর থেকে সাপ্লায়ার করতে পারবো। একই কাজ দুই জায়গা থেকে আমরা করতে পারবো, আপনার খুশি যেখান থেকে করেন। তা চলেন আগে এই ফাংশন থেকে দেখি। সেলসের আন্ডারে কাস্টমার্সে ক্লিক করলাম। কাস্টমার্সে ক্লিক করে এখন আমরা কন্টিনিউ করবো যে কিভাবে আমরা কাস্টমার অ্যাড করতে পারি। আচ্ছা, এই প্রথমে আপনার ইন্টারফেসটা থাকবে এরকম, যে কিপ ট্র্যাক অফ হু নিডস টু পে ইউ। এখানে দেখবেন যে কুইক বুকসে অনেক অপশনে কিছু কিছু ভিডিও দেওয়া আছে ইংলিশে শর্ট। তার মানে যেটা আমরা ডিটেলসে এখন অনেক টাইম নিয়ে শিখবো, সেটা ওরা 3 মিনিট 7 সেকেন্ডের একটা ভিডিও দিয়ে রাখছে, যে আপনি শর্ট আকারে
মানে ওরা তো ভিডিও দিচ্ছে এডিট করে, মানে এমন ভাবে যে ওই লাফালাফি দাফাদাফি এরকম করবে, শর্ট একটা ওভারভিউ আপনি ধারণা পাবেন, কিন্তু আমাদের তো ডিটেলস আমরা দেখবো, আপনাদের যাতে প্রয়োজন এটা দেখে নিতে পারেন, পাশাপাশি আমরা এখানে করবো কাজ। এখন এখানে দেখেন দুটো অপশন, ইম্পোর্ট কাস্টমার অ্যান্ড অ্যাড কাস্টমার। ইম্পোর্ট বলতে বাল্ক আকারে, ইম্পোর্ট কথাটা যেখানেই আছে বুঝবেন বাল্ক আকারে। আর অ্যাড কাস্টমার্সে যাবো, অ্যাড কাস্টমারে গেলে আমরা ম্যানুয়ালি ইম্পোর্ট মানে অ্যাড করবো। এখন দেখেন এখানে অনেক কিছু আছে, নেম অ্যান্ড কন্টাক্ট আছে, এর ভিতরে অনেক ইনফরমেশন আছে। একটা দেখেন রেড মার্ক হয়ে গেছে, তো রেড মার্ক যেটা সেটা ম্যান্ডেটরি ফিল্ড। এখানে অনেক কিছুই আছে, একটু দেখে নিবেন, চোখ বুলাবেন। এরপরে অ্যাড্রেস আছে, মানে এখানে এইখানে দেখেন কয়েকটা অপশন। এইটা হচ্ছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট, এরপরে যে লোকেশন ক্লিক করা, এইটাই ক্লিক করে দেখবেন এই যে অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, সিটি, প্রভিন্স, কাউন্ট্রি, কান্ট্রি, পোস্টাল কোড, এগুলো চলে আসবে। এরপরে মানে এখান থেকেও ক্লিক করে করে যাইতে পারবেন, আবার স্ক্রল করেও যাইতে পারবেন। এখন এই লোকেশনের যে এটা তো অ্যাড্রেস বুঝলাম, এরপর একটা ক্লিক করি, এই দেখেন এটা উপরে চলে আসছে নোট, অ্যাটাচমেন্ট যদি কিছু রাখতে চান, এরপর একটা ক্লিক করলে পেমেন্ট, অর্থাৎ কার্ডের চিহ্ন, পেমেন্ট, প্রাইমারি পেমেন্ট মেথড, টার্ম বা আলাদা যা কিছু সেটা এখানে দিতে পারবেন। আর এরপর একটা ক্লিক করলে অ্যাডিশনাল ইনফরমেশন, কোনো স্পেসিফিক ট্যাক্স রেট বা ওই কাস্টমারের সাথে আপনার কোনো ওপেনিং ব্যালেন্স বা কত তারিখে শুরু হয়েছে, যখন একটা কাস্টমার সাথে মানে বিজনেস শুরু হয় তখন সে আমার সাথে কত টাকা ওপেনিং ব্যালেন্স নিয়ে শুরু করছিল, এরকম একটা ডাটা এখানে রাখতে পারেন। এরপরে পরেরটা লাস্টে, এটা আছে কাস্টম ফিল্ড, যদি কাস্টমাইজ কোনো কিছু রাখতে চান এই। এখন এখানে আপনার ম্যানুয়ালি করতে গেলে আপনার কি মনে হচ্ছে যে এগুলো সব ফিল আপ করতে হবে? এ তো বিশাল লিস্ট না। আপনার কাছে ঠিক যতটুকু আছে, আপনার ক্লায়েন্ট যার সাথে আপনি কাজ করবেন, সে আপনাকে যতটুকু ইনফরমেশন দিবে, তার কাস্টমার, তার কাস্টমারের যতটুকু ইনফরমেশন আপনাকে দিবে, আপনি ততটুকু অ্যাড করবেন। শুধু এখানে ম্যান্ডেটরি কি আছে, কাস্টমারের ডিসপ্লে নেম। দেখেন কাস্টমারের কোম্পানি নেমও আছে, ডিসপ্লে নেম আছে। ঠিক আছে, এখন এই ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, মিডল নেম, এগুলো আমরা লিখলে এখানেই শো হবে, দেখাচ্ছি। এখন ম্যান্ডেটরি কি, ন্যূনতম একটা ডিসপ্লে নেম থাকলেই আপনি অ্যাড করতে পারবেন, কিন্তু আরেকটা বিষয় ম্যান্ডেটরি নাই, সেটা হচ্ছে মোবাইল নাম্বার। স্যার মোবাইল বলছি, ইমেল নাম্বার। ইমেল নাম্বার এখানে ম্যান্ডেটরি বলা নেই, কিন্তু তারপর আমাদের ইমেল লাগবে, কেন লাগবে জানেন? এটা ধরে নিতে পারেন ম্যান্ডেটরি, হয়তো দেখানো নাই কিন্তু ম্যান্ডেটরি ধরবেন এই কারণে যে আমরা যে ইনভয়েস করবো তার সাথে বা সেলস রিসিপ্ট করব, তাকে তো এই ইনভয়েসটা বা সেলস রিসিপ্টটা আমরা তো মেইলের মাধ্যমে পাঠাবো, কেননা কুইক বুক সফটওয়্যারে তো অটোমেশন করা আছে। আমরা যদি ওনার মেইল অ্যাড্রেসটা এখানে বসাই দিই, তাহলে ওনার সাথে যত লেনদেন হবে সেই লেনদেনটাই অটোমেটিক আমরা ডাটাবেজে সেট আপ করে দিছি, যে অটোমেটিক সেই লেনদেনের একটা কপি তার মেইলে চলে যাবে, তাহলে অবশ্যই আমরা মেইলটা দিব। তার মানে ডিসপ্লে নাম্বার ম্যান্ডেটরি, আর মেইলটাকে আমরা ম্যান্ডেটরি মনে করতেছি, এটা দিব। ঠিক আছে, বলা নেই এখানে ম্যান্ডেটরি, তারপর আপনি দিবেন, না হলে ইনভয়েস করতে গেলে তখন কিন্তু নতুন করে আপনার দিতে হতে পারে। তা চলেন আমরা একটু অ্যাড করে আসি, তা আমরা এখানে অ্যাড করবো না, আমরা ধরুন টাইটেল, টাইটেল দিলাম MR, মিস্টার দিলাম, দেখেন এখানে মিস্টার দিছি চলে আসছে এখানে। এখানে ফার্স্ট নেম দিলাম আহ কুক দিলাম, ঠিক আছে, মিস্টার কুক, ঠিক আছে, এটা দিলাম নাম। এখন এটা নাম দিলে দেখেন টাইটেল দিছি, ফার্স্ট নেম দিছি, কোম্পানি নেমটা আর কিছু দিনই। এখন ম্যান্ডেটরি ফিল্টার অর্থাৎ স্টার মার্ক যেটা, সেটা কিন্তু এখানে শো করছে। তাহলে এটা এখানে দিলাম, এবার এখানে একটা মেইল দিব আমরা। ঠিক আছে, COCK070, এটা একটা জিমেইল দিচ্ছি, কিন্তু হবে তো মূলত বিজনেস মেইল, তা উদাহরণস্বরূপ আমি এটা জিমেইল দিয়ে বোঝাচ্ছি, তাহলে এই দুটো দিলাম, ধরেন আর কিছু নাই, দিয়ে আমি সেভ করলাম। এই এতটুকু, নেম আর মেইল। এখন আপনার যদি আরো ইনফরমেশন থাকে আপনি অ্যাড করবেন, কোনো ব্যাপার না। এবার দেখেন এইখানে পপআপটা এরকম চলে আসছে, যে একটু একটু আগে যেমন ছিল এখন কিন্তু সিনারিও চেঞ্জ। একটা ডিটেইলে বোঝাচ্ছি কাস্টমারের, তার মানে সাপ্লায়ারটাও আপনি বুঝতে পারবেন এই সেম প্রসিডিউরে। ঠিক আছে, নাম হয়তো কাস্টমার সাপ্লায়ার আলাদা, কিন্তু প্রসিডিউর সেম। আচ্ছা, তাহলে এটা আমার অ্যাড হলো, এখন এই আমি লিস্ট আকারে দেখবো কিভাবে, এটা তো অন্যরকম একটা প্রভাব হয়ে গেল। এখান থেকে এই কাস্টমারকে ধরে ক্রিয়েট ইনভয়েস করা যাবে। এখন আমি কোথা থেকে দেখবো? এই দেখেন এই যে এরকম একটা পপআপ যখন হবে, আপনি যখন একজনকে অ্যাড করবেন, তারপরে যে কাস্টমার্স নামে এইদিকে একটা আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখন দেখেন তালিকা আকারে দেখতে পারবেন আপনি, এই যে দেখেন আপনি কি অ্যাড করছেন, মিস্টার কুক, কোম্পানি নেম দিয়েছেন না, ফোন নাম্বার দিয়েছেন না, মেইল, আমরা মেইল দিয়েছি কিন্তু মেইল এখানে শো হয়নি, কেন শো হয়নি? এখানে গিয়ার আইকনে যে দেখেন মেইল অ্যাড্রেসটা এখান থেকে হাইড করা আছে। দেখেন এখানে ইমেইল, ইমেইলে যদি আমরা টিক মার্ক দিয়ে দিই ইমেইল, এখন কিন্তু এই যে মেইলটা চলে আসছে। ওকে, তাহলে আমরা এখানে মেইলটা টিকমার্ক দিয়ে দিলাম, দিয়ে দিলে এবার দেখেন এই যে আমরা নাম দিছি আর মেইল দিয়েছি, তাতেই আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে এই ম্যানুয়ালি এইভাবে অ্যাড করতে হবে। এখন আপনার কাছে ইনফরমেশন যদি আরো 10টা থাকে, আপনি কিন্তু সেই 10টা দিতে পারবেন। যেমন এখন এই যে পপআপে আসছি, এখন নিউ কাস্টমারে গেলে আমাকে ধরেন নাম দিয়েছে, ফোন নাম্বার দিয়েছে, মেইল দিয়েছে, ফ্যাক্স নাম্বার দিয়েছে, ওয়েবসাইট দিয়েছে,
বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস দিয়েছে, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি, কাউন্টি সব দিয়েছে। আমি সব একে একে অ্যাড করে দিব। জাস্ট বায়ার যা দিবে, আমার বায়ার আমাকে যা দিবে সেটা কপি পেস্ট করে দিব। কুইক বুকসে ম্যাক্সিমাম কাজ পাবেন কপি পেস্ট, আর এক্সেলেরও যা আছে, অ্যাডভান্স এক্সেলের খুব বেশি কোনো কাজ নাই, এই ম্যাক্সিমাম কপি পেস্ট। মানে আপনি ডাটা এন্ট্রি বলতে পারেন না, যে ডাটা এন্ট্রি কাজ করে অনেকে, তা আপনিও অন কাইন্ড অফ ডাটা এন্ট্রি কাজ করবেন। ভয়ের কিছু নাই এখানে, ডাটা এন্ট্রির বাইরে আর কিছু নাই। তার মানে কাস্টমারের ডাটা আমি সফটওয়্যার এন্ট্রি করে দিব। মানুষ ডাটা এন্ট্রি করে এক্সেলে বা অন্যান্য আরো গুগল শিটে বলেন, তারপর ওয়ার্ডে, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডে বা আরো যা যা কিছুতে ডাটা এন্ট্রি করে, আর আমরা ডাটা এন্ট্রি করবো সফটওয়্যারের ভিতরে। ঠিক আছে, বাইরের থেকে এখানে মানে ইনপুট দিব। তা এটাও আমাদের ডাটা এন্ট্রি মানে রিলেটেড কাজ দিতে পারবেন, কিন্তু ফাইবার আপওয়ার্ক এটা কিন্তু ডাটা এন্ট্রি টাইপিং কাজ না। এটা সফটওয়্যার, যেহেতু এটা হচ্ছে ক্লাউড অ্যাকাউন্টিং এর ভিতরে, অর্থাৎ অ্যাকাউন্টিং বা বুক কিপিং এর ভিতরে পড়ে। এটাকে ডিরেক্ট ডাটা এন্ট্রি বলা যাবে না, কিন্তু কাজের ধরন ডাটা এন্ট্রি। মানে ডাটা এন্ট্রি কত সহজ কাজ, মানে যা যে কেউ মানে পারে এটা। তা এটাও আপনার মনে করতে হবে তাই, যে আমাকে যে ডাটাটা দেওয়া হবে সেইটা আমি অ্যাড করতে পারবো, যা আমাকে দেওয়া হবে না সেখানে আমার কোনো হাত নাই, বা সেটা আমি করতেও পারবো না। এই জন্য বায়ার আমাকে যা দিবে আমি ততটুকু করব। যদি এখানে শুধু নাম আর মেল দেয় তাহলে আমি এতটুকু দিব, আমাকে যদি আরো 10টা দেয় তাহলে আমার 10টা দেওয়ার অপশন আছে। আমি কি করব তখন, কাস্টমার এখান থেকে কপি করে আমি এখানে পাঠায় দিই। এছাড়া আর কোনো এক্সট্রা অর্ডিনারি কাজ নাই, যেটা আমাকে দেয় নাই সেটা কিন্তু আমি করতে যাব না। তাতে কিন্তু বায়ার হাত ছাড়া হবে, ঠিক আছে। এক্সট্রা অর্ডিনারি কিছু করার দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা ম্যানুয়ালি করলাম। এখন আমরা কি করব, ইম্পোর্ট করি দেখি। ইম্পোর্ট করার জন্য কোথায় যাব, এই যে নিউ কাস্টমার যেখানে আছে এখান থেকে আমরা তো ম্যানুয়ালি করলাম, এর পাশেই দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম ইম্পোর্ট করার অপশন আছে। নিউ কাস্টমারের পাশে এই যে ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করে ইম্পোর্ট কাস্টমারে যাব। ইম্পোর্ট কাস্টমারে গেলে এখান থেকেও কিন্তু আমরা একটা স্যাম্পল ফাইল ডাউনলোড করতে পারি। আচ্ছা, গুগল শিটের ব্যাপারটা বলছিলাম, এটা কিন্তু মার্কেট প্লেসে খুব বেশি কাজে আপনার আসবে না। জাস্ট এখান থেকে গুগল, আর গুগলের অ্যাক্সেস আপনার থাকবে না, এমন না যে আপনার গুগল বা জিমেইল অ্যাকাউন্ট আপনি কানেক্ট করে আপনার শিট দিবেন, তা কিন্তু না। মূলত বায়ার, এখন বায়ার কোনো বায়ার চাইবে না যে এই নিজের বিজনেস হোক বা পার্সোনাল জিমেইল এই কুইক বুকসের সাথে কানেক্ট করে দিতে। ঠিক আছে, এই জন্য এটা মানে অ্যাড করছে তারা একটা অ্যাডভান্টেজ হিসেবে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাজ করতে হবে সিএসভি বা এক্সেল ফাইলে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ডাউনলোড করব, ডাউনলোডে স্যাম্পল ফাইল। প্রত্যেকটা কিছু ডাউনলোড করার আগে স্যাম্পল ফাইল ডাউনলোড করব। এই ডাউনলোডে স্যাম্পল ফাইলে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, তাহলে আমি এটাকে কি করব, এটাকে আমি এখান থেকে কাট করে, প্রথম কাজ হবে এখান থেকে কাট করে আমি কোথায় নিয়ে নেবো, স্ক্রিনে নিয়ে নেবো, অর্থাৎ আমার ডেস্কটপে নিয়ে নিলাম, পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করার পরে এখন এটাকে আগে রিনেম করবো না, কিন্তু আগে দেখবো, আগে ওপেন করবো, ওপেন করলে দেখবো যে এর ভিতরে কি কি আছে। যা থাকুক আমি সব ডিলিট করে দিব। এই দেখেন 1 নাম্বার কলামটা রেখে বাকি সব ডিলিট করে দিব। এই যে হলুদ যে ঘরটা আছে সেইটা বা তার দুই একটা আরো বেশি নিয়ে আমরা এখান থেকে ডিরেক্ট ডিলিট করে দিব। দাঁড়ান, এখানে এডিট এনাবেল করে নিই, যে এনাবেল এডিটিং, এটা এনাবেল করি। এবার দেখেন 1 নাম্বার কলামটা ঠিক আছে, এটা কখনো আমরা হাত দিব না। পরে 2 থেকে শুরু করে টান দিয়ে এই যে যেগুলো হলুদ পর্যন্ত, যে স্যাম্পল পারপোজ অনলি যে লেখা আছে, ওয়ার্ল্ড ডাটা ইজ ফর স্যাম্পল পারপোজ অনলি, এইখানে এই ঘর পর্যন্ত বা এর 2-1 ঘর নিচেও নামাতে পারি, দিয়ে ডিলিট করবো আগে। ঠিক আছে, ডিলিট করে এবার দেখেন কি কি দেওয়া আছে। এখানে একটা সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে নেম, কোম্পানি, কাস্টমার টাইপ, ইমেল, ফোন, মোবাইল, ফ্যাক্স, ওয়েবসাইট, প্লাস আরো বেশ কিছু আছে এখানে। দেন স্টেট, সিটি, প্রভিন্স, হ্যাঁ প্রভিন্স, বা এখানে কি আছে আরো, রিজিয়ন বা স্টেট, মানে যেটাকে আমরা বিভাগ বলতে পারি, বাংলাদেশে যেটা বিভাগ ওইটাই প্রভিন্স, ওইটাই স্টেট, ওইটাই রিজিয়ন। ওকে, এরপরে পোস্টাল কোড, এরপরে কান্ট্রি, এরপর ওপেনিং ব্যালেন্স, এরপর ডেট, লাস্টে আছে কি ট্যাক্স রেট, হ্যাঁ সরি ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, এখন এর ভিতরে কি ম্যান্ডেটরি ফিল্ড কি আছে, না। এখানে নেমটাই ম্যান্ডেটরি ফিল্ড, আর কোনো কিছু ম্যান্ডেটরি ফিল্ড না। কিন্তু আমরা কি বলছি, নেম আর মেইল ন্যূনতম এতটুকু দিব, কারণ এটা কমিউনিকেশনের একটা গেটওয়ে আমরা রাখবো। এখন এই এতটুকু হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, আর কিন্তু তেমন কোনো ম্যান্ডেটরি ফিল্ড নাই। তাহলে আমরা এটা ব্ল্যাঙ্ক একটা বানালাম, তার মানে কি, আমাদের যদি কলাম ঠিক থাকে তাহলে আমরা ভিতরে ডাটা তো জাস্ট কপি পেস্ট করে দিব, কাজ কিন্তু এতটুকু। তার মানে এটা আমার কলাম ঠিক আছে। কলাম ঠিক আছে, এখন আমি কি করব, বায়ারের ফাইলে যাব। ধরেন বায়ার আমাকে কোন ফাইলটা দিয়েছে সেখানে আমি যাব, এটা থাকবে। ধরেন এই যে আপনাদের এখানে আমি রাখছি, আপনাদের ক্লাস ওয়াইজ ডাটাটা পেয়ে যাবেন, সমস্যা নেই। ধরেন আমাদের এখানে প্রথমে কি, কাস্টমার, কাস্টমার ইনফরমেশন এই নিয়ে আপনাদের একটা ফাইল থাকবে। আমরা একটু ওপেন করি, এই যে ধরেন এটা এখানে এই ফাইলগুলো আছে। এখন কি করতে হবে, এই ফাইলটা বায়ার কিন্তু ওলট পালট করে দিতে পারে। ধরেন আমি যেমন রাখছি সাজায়, এই যে নেম, তার মানে প্রাথমিক অবস্থা আমি আপনাদের জন্য সাজায় রাখছি, বায়ার কিন্তু সাজায় দিবে না, এলোমেলো করে দিবে। কেমন,
মানে সবাই যে এলোমেলো করে দিবে এটা যে একদম ধরা বাঁধা নিয়ম, ব্যাপারটা এরকম না। কেউ সাজায় দিতে পারে, কেউ এলোমেলো করে দিতে পারে, কেউ অগোছালো দিতে পারে। ঠিক আছে, এটা গোছানো হচ্ছে আপনার দায়িত্ব। তো ধরেন এখানে আমি নেম ছিল কেমন উল্টাপাল্টা করে দিতে পারে, আমার এখানে সে রাখছি নেম। উনি প্রথমেই আপনাকে ফোন নাম্বারের কলামটা দিতে পারে, বা কলাম নাও করে দিতে পারে, ফোন নাম্বার দেখে বুঝতে পারেন যে আপনি ফোন নাম্বার। তারপরে 2 নম্বরে আছে কোম্পানি, এই 2 নম্বরে থাকতে পারে ওয়েবসাইট, থাকতেই পারে। 3 নম্বরে আছে কাস্টমার টাইপ, এখানে থাকতে পারে নেম, 3 নম্বরে। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে যে এখানে আছে ফোন নাম্বার, এখানে থাকতে পারে মেইল। আবার এখানে আছে স্ট্রিট অ্যাড্রেস, এখানে থাকতে পারে কাস্টমার টাইপ বা কোম্পানি। এরকম ওলট পালট থাকতে পারে। আমার কি করতে হবে, আমার ফলো করতে হবে এই ফাইলটাকে। কোন ফাইলটা? এই যে ফ্রেশ যে ফাইলটা, এই যে ব্ল্যাঙ্ক ফাইলটা। আমার দেখতে হবে এই কলামে কুইক বুকস কি চেয়েছে, নেম চেয়েছে। তাহলে আমি আমার ফাইলে যাব, আমি প্রথমে বায়ারের কাছ থেকে একটা ফাইল, যদি সাজানো না হয় তাহলে আমি নিজে সাজাবো। বায়ারের কাছ থেকে ফাইলটা নিয়ে আমি নিজে সাজাবো, এবং এই যে নেম আমি ওইখানে দেখে গেলাম, নেম ওইখান থেকে কপি করে আমি এখানে পাঠিয়ে দিচ্ছি নেম। আমি এক একটা এখান থেকে দেখে যাবো যে নেম দেখে গেলাম। এবার আছে কি, এই কুইক বুকস এর ফিল্ডে এখন দেওয়া লাগবে কি কোম্পানি। আমি দেখে যাচ্ছি নেমের পরে কোম্পানি। তাহলে এটা দেখে গেলাম মানে কি, বায়ারের ফাইল থেকে যেটা দিয়েছে সেখান থেকে আমি সুন্দর করে এখন কোম্পানিটা নিয়ে আসবো কপি করে, এক একটা করে আনবো। মানে এক একটা করে আনার অভ্যাস আমার করতে হবে, পরে আমি বাল্ক আকারে নিব, সব সমস্যা নেই। কোম্পানি নিলাম, এবার লাগবে কি কাস্টমার টাইপ। কাস্টমার টাইপটা আমি নিব, এই যে কাস্টমার টাইপ। আমার সাজানো আছে বিধায় আপনার মনে করতে পারেন না যে এত সহজ। ব্যাপারটা হচ্ছে যে সাজানোটা ওলট পালট দিলে, যদি কেউ ওলট পালট করা ফাইল দেয় বা এলোমেলো ফাইল দেয়, সেক্ষেত্রে কিন্তু সাজানোটা আপনার কর্তব্য। এটাই মানে এখানে এর থেকে বেশি কোনো কাজ নাই। ঠিক আছে, মানে কোম্পানি ডাটাবেজে, এরপর আমরা সেলসে যাই, তারপরে আস্তে আস্তে কাজ পারবে আমাদের। এই যে ফোন নাম্বার নিচ্ছি, এভাবে দিচ্ছি। তো এখন আমি জানি যে এগুলো আমার সঠিক আছে। আপনিও জানবেন, কখন জানবেন? আপনি 2-4 মাস প্র্যাকটিস করেন, কোর্স শেষ করেন, এরপরে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে করে যখন বুঝবেন যে না আমার এখন আমি স্বয়ং সম্পূর্ণ হয়েছি এগুলো নেওয়ার মতো, তখন আপনি টান দিয়ে নিবেন। একটা কথা উল্লেখ করি, দেখেন এখানে কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার দেয়া নেই, তার মানে ম্যান্ডেটরি ফিল্ড কিন্তু এটা না। তার মানে আপনার মনে করতে পারেন এখানে তো ব্ল্যাঙ্ক আছে, আমিও কি ব্ল্যাঙ্ক দিব? নিবে? হ্যাঁ নিবে, কোনো সমস্যা নাই, ব্ল্যাঙ্ক থাকলেও নিবে। দেখেন এখানে ওপেনিং ব্যালেন্সে সব 0 0 টাকা দেওয়া আছে, যদি জিরো না দেওয়া থাকতো তাও নিত। আর ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বারে কিছু দেওয়া নেই, তারপরও এটা কলামটা নিবে। তাহলে ওটা আমার কপি করার দরকার হচ্ছে না। আমি এগুলো কপি করলাম, কপি করে আমি এই ফাইলে এইখানে বসালাম, এই যে মোবাইল নাম্বার থেকে বসালাম। এখন আমি আবার চেক দিব নেমের ঘরে ঠিক আছে কিনা, কোম্পানিতে ডাটা ঠিক আছে কিনা, কাস্টমার টাইপ, ইমেইল, ফোন, মোবাইল, ফ্যাক্স সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি একটু দেখবো। দেখে ওয়েবসাইট ঠিক আছে কিনা, স্টেট, সিটি, প্রভিন্স, পোস্টাল কোড, কান্ট্রি, তারপরে কি আছে, ওপেনিং ব্যালেন্স, ডেট, ট্যাক্স, রেজিস্ট্রেশন নাম্বার, সব ঠিক আছে আমার। তাহলে এখানে আমার আর কিছু করণীয় নাই, আমি এই ফাইলটা এখন সেভ করব। ঠিক আছে, এই ফাইলটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। কোনটা? আমি যে ফ্রেশ ব্ল্যাঙ্ক যে ফাইলটা, স্যাম্পল ফাইল যেটা নিয়েছিলাম সেইটা আমি রাখছি। সেটা কোথায় আছে? স্ক্রিনে আছে। এখন আমি আবার ওপেন করব বাইরে থেকে এসে, ঠিক আছে সব ঠিক। হ্যাঁ আমি দেখছি ঠিক আছে, এখন আবার কেটে দিব। কেটে দিয়ে আমার এই যে বাইরের ফাইলটা ওপেন থাকুক, সমস্যা নেই। এখন এই যে ফাইল আমি ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করে সেভ দিয়ে আসলাম, এসে এরপরে আবার ওপেন করে দেখলাম যে সব ঠিকঠাক আছে কিনা, ঠিক মতো সেভ হয়েছে কিনা। এখন আমি নামটা চেঞ্জ করব। এই দেখেন এই যে ফাইলের পরে একটা ক্লিক করলে, এই যে যে লেখাগুলো আছে এর পরে একটা ক্লিক করলে, সিঙ্গেল ক্লিকে এরকম সব সিলেক্ট হয়ে যাবে। আমি কেটে দেবো। কেটে দিয়ে আমি লিখবো ইউকে CLIENT, ক্লায়েন্ট। ঠিক আছে, এনি লিখে দিতে পারি কাস্টমার, CUSTOMERS, কাস্টমার্স। ইউকে ক্লায়েন্ট কাস্টমার্স, এটুকু লিখে দিলাম। মানে আপনি যা লেখেন, ABCD যাই লেখেন, যাতে আপনি বুঝেন। আমি রাখছি কোথায়? ডেস্কটপে। এখন এই ফাইল লোকেশনটা ইম্পর্টেন্ট, আমি কোথায় রাখছি। আমি যে এখান থেকে ইনসার্ট করবো, এখানে যে ব্রাউজে ক্লিক করার পরে আমি যে ফাইলটা সিলেক্ট করে দিব, আমি কোথায় রাখছি সেটা তো আমার মনে রাখতে হবে, তাই না? তাহলে আমি যাব এখন ডেস্কটপে যাব। ডেস্কটপে যে আমি কি লিখছি, এই লেখাটা আমার এখন মনে করতে হবে। এই জন্য এখনই লিখলে, ইনস্ট্যান্ট লিখলে আপনার ব্যাপারটা সহায়ক হবে যে খুঁজে পাইতে। এই যে ইউকে ক্লায়েন্ট কাস্টমার, এটা লিখছি, লিখে এটা সিলেক্ট করলাম এখান থেকে, করে ওপেন। আমার ডেস্কটপে আছে বিধা আমি ডেস্কটপ ওপেন করছি। আপনার যদি কোনো ফোল্ডারের ভিতর থাকে, বা আপনার লোকাল ডিস্কে থাকে, বা আপনার যদি অন্য কোনো রকম পার্টিশনে থাকে পিসির, আপনি সেভাবে সেই জায়গা থেকে আপনি সিলেক্ট করে দিবেন, সমস্যা নেই। এমন না যে সবই ডেস্কটপে রাখতে হবে, ব্যাপার না। আমি তো সহজ করে দেখাচ্ছি যে সহজে যাতে আপনি ডেস্কটপে রাখলে সহজে বুঝতে পারেন। আচ্ছা, তাহলে ইউকে ক্লায়েন্ট কাস্টমার, এটা ফাইল সাবমিট দিলাম। দেওয়ার পরে নেক্সট দিব, তার মানে আপলোড ম্যাপ ডাটা, এরপরে ইম্পোর্ট। প্রথম ধাপ হয়েছে, প্রথম ধাপ হওয়ার পরে ফাইলটা দেওয়ার পরে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে দেখেন এইখানে দেখেন ম্যাপিং হচ্ছে বা ম্যাচ করা আছে, কুইক বুকস অনলাইনের ফিল্ডে কি আছে আর আমার ফিল্ডে কি আছে। দেখেন যেগুলো টিকমার্ক দেখাচ্ছে যে আমার ফিল্ডে, কুইক বুকস ফিল্ডে ঠিক আছে, নিচের একটা টিকমার্ক দেখাচ্ছে না, অর্থাৎ ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার কুইক বুকসের ফিল্ডে আছে, আর আমরা
ওই কলামটা দিয়েছি, কিন্তু ওখানে আমরা কোনো ডাটা দিই নাই, এজন্য নো ম্যাচ লেখা। কিন্তু তার মানে কি, নিবে না? নিবে, অবশ্যই নিবে। এটা যে ম্যাচিং হইতে হবে এটার কথা না, কিন্তু যেন রং না হয়, এখানে যেন রেড আইকন না থাকে। তার মানে আমি বোঝাচ্ছি, এখানে কোনো ডাটা না দিয়ে বোঝালাম এটা, যে কোনো কলামে ডাটা না দিলেও নেয়, কিন্তু বুঝতে হবে যে কোনটা মেজর, ম্যান্ডেটরি। যেমন আপনি যদি নেম না দিতেন তাহলে কিন্তু নিত না। শুধু নেম দেওয়ার পরে বাকি সবগুলোর ভিতরে ব্ল্যাঙ্ক রাখেন তাও নিবে, কিন্তু নেমটা দিতে হবে। আবার এই ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার এটা আমি দিই নাই, তারপরেও কিন্তু এটা নিবে। তার মানে অনেক সময় বায়ার, এটা বোঝানোর মানে মানে হচ্ছে এই, যে বায়ার অনেক সময় এই যে যে 12-14টা কলাম আছে, সব ক্ষেত্রে 12-14টা কলামের ডাটা আপনাকে দিবে না, নাও থাকতে পারে তার। সেক্ষেত্রে এ দেখেন, ওপেনিং ব্যালেন্স জিরো দিয়েছিলাম, যদি জিরো না দিতাম তাহলে এটা লেখা উঠতো নো ম্যাচ। অর্থাৎ যদি কিছু না দিতাম ওই কলামে তাহলে নো ম্যাচ লেখা উঠতো। তার মানে আপনার বুঝতে হবে যে বায়ার সব রকম ডাটা আমাকে দিবে না, এখানে যত রিকোয়ারমেন্ট আছে সব ডাটা দিবে না, আর আমার লাগবেও না। কাজেই 2-4-5টা কলাম যদি ফাঁকা থাকে, তাহলে কিছু করার নেই আমার, আমি ওইভাবে ইম্পোর্ট করে দিব। শুধু কোনো রেড অ্যালার্ট এখানে আছে কিনা সেটা দেখতে হবে। নেই, রেড অ্যালার্ট নাই, তাহলে আমরা এখানে সবকিছু দেখে আবার নেক্সট করতেছি। এবার দেখেন ইম্পোর্টে আসছে, এখন ইম্পোর্টে আসলে দেখেন এই যত যা কিছু আমার ছিল সব কিন্তু এখানে চলে এসেছে। এখন ওপেনিং ব্যালেন্সে দেখেন এই ডেটের এখানে সব রেড মার্ক। আপনি এক একটা ক্লিক করে যান তো, একে একটা ক্লিক করা লাগবে না এখানে। ওরা বলতে চাচ্ছে কি দেখেন, আমি যদি ক্লিক করি দেখেন কি লেখা লেখছে, ডেট মাস্ট বি ইন ইয়ার মান্থ ডেট, এই ফরম্যাটে হইতে হবে। ও বলতেছে যে কুইক বুকসে ইয়ার মান্থ ডেট এই ফরম্যাটে হইতে হবে, আর আমরা দিয়েছি কি মান্থ ডেট ইয়ার। ওকে, তাহলে ওরা কি বলতেছে, ওরা ওইটা বলতেছে আমরা শুনবো না, আমাদের রেড মার্ক দেখাক, সমস্যা নেই, এটা ম্যান্ডেটরি কোনো বিষয় না। এরকম থাকলেও আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনার মনে হইতে পারে যেখানে মনে হয় ইয়ার মান্থ ডেট দিতেই হবে, না, ওটা ওরকম দেখায় ওরা, ঠিক আছে। এখন আমি আমার ডাটাবেজে, আমার কোম্পানি ডাটাবেজে সেট আপ করছি আমার মতো করে ডেট রেঞ্জটা, যে আমি আগে মান্থ দিব, তারপরে ডেট দিব, তারপরে ইয়ার দিব। কিন্তু ওরা বলতেছে যে ডিফল্টে কুইক বুকস প্রেফার করে ইয়ার মান্থ ডেট এভাবে দিতে। কিন্তু আমি তো দিব না, আমি তো আমার কোম্পানি ডাটাবেজে সঠিকটা সেট আপ করছি, আর সেইটাই আমি এখন দিচ্ছি। এই জন্য কুইক বুকস এটা নোটিফাই আমাকে করলেও বা এটা দেখালেও আমি কিন্তু ওটা দেখবো না। তাহলে আমার এই রেড মার্ক আছে, থাকুক, সমস্যা নেই, আমি এখন ইম্পোর্টে ক্লিক করে দিচ্ছি। ফাইনালি আমি ইম্পোর্টে ক্লিক করে দিচ্ছি। এবার দেখেন আমার কিন্তু রেড মার্কে কোনো সমস্যা নেই, এখানে লেখা কি 9 of 9 কাস্টমার অ্যাডেড, ঠিক আছে। আমার নয়টাই এখানে চলে আসছে। দাঁড়ান, কোথায় এবার চলে গেল? আচ্ছা, ওটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, এইখানে যে আমার 9টার ভিতরে 9টা কাস্টমারই অ্যাড হয়ে গেছে। দেখেন এই যে আমরা যেটা আগে অ্যাড করছিলাম, এই যে মিস্টার কুক, এনার তো কোনো এখানে কোম্পানি নেম ছিল না, এখানে ফোন নাম্বার ছিল না, অনলি মেইল ছিল, ঠিক আছে, আর নাম ছিল। এছাড়া এখানে আর ওনার কোনো ডাটা দেখা যাচ্ছে না, কিন্তু বাকি যাদের অ্যাড করছি দেখেন সবার কিন্তু ডাটা দেখা যাচ্ছে। এখন এর একটা ওপেন করেন তো, মানে আমরা তো ইম্পোর্ট করা দেখলাম যে এখন সব এই লিস্টে চলে যাবে। এখন যদি এডিট কাস্টমার ইনফরমেশন যদি দেখি, আর মেক ইন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দেখি, তাহলে আরো সহজে বুঝবো। ধরেন নেন এখন আমরা তো যেগুলো অ্যাড করছি, এগুলো যে কোনো একটা ওপেন করলে আমরা এডিটও দেখতে পারবো, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভও দেখতে পারবো। কিভাবে? আর এইটাই, যে আমরা তো এই যে মিস্টার কুক এটাকে অ্যাড করছিলাম ম্যানুয়ালি, আর এইগুলাকে ম্যানুয়ালি না অ্যাড করলেও দেখেন কত সুন্দরভাবে কোন কলামে কি যাবে সব সেট আপ হয়ে গেছে। তাহলে চলেন আমি অ্যালেক্স ব্ল্যাকিকে যদি এখানে ক্লিক করে আমি এডিট করি, এখান থেকে না, আমি এখানে নামের পরে, ওনার নামের পরেও আমি ক্লিক করতে পারতেছি, অ্যালেক্স ব্ল্যাকি এরকম প্রথমে ওপেন হচ্ছে, যে কোনো কাস্টমারের নামের পরে ক্লিক করে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এরপরে দেখেন এই যে এডিট, ধরেন এই তো ওপেন হলো, এই যে এইখানে এডিট আছে, এডিটে যান, দেখেন ওপেন করেন এবার। ওপেন করলে দেখবেন কত সুন্দরভাবে, দেখেন আমরা কি দিছিলাম, আমরা টাইটেলে দিছিলাম মিস্টার, এখানে টাইটেল দিই নাই, এখানে ফার্স্ট নেম অ্যালেক্স, লাস্ট নেম ব্ল্যাকি, কাস্টমার ডিসপ্লে নেম এইটা, আবার কোম্পানি নেম আলাদা গেল। এবার ইমেইল, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ফ্যাক্স নাম্বার, ওয়েবসাইট সব কিন্তু নাই, আদারে কিছু নাই গেল। বিলিং অ্যাড্রেসে স্ট্রিট অ্যাড্রেস অন দিছে, দুইয়ে কিছু দেয়নি, সিটি, প্রভিন্স, পোস্টাল কোড, কাউন্ট্রি সব দিয়েছে, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু কোনো নোট দেয়নি, আবার এখানে কোনো পেমেন্ট মেথডে কোনো ইনফরমেশন দেয় নাই, ট্যাক্স বা এখানে ওপেনিং ব্যালেন্সও কিছু নাই। এই তার মানে সব ফিল্ডে কিন্তু দিই নাই, তার মানে আমরা দিলাম এক্সেল ফাইলে, এই একসাথে দিলাম, আনলিমিটেড ডাটা কিন্তু আমাদের একসাথে অ্যাড হয়ে গেল। এখন এখানে কিন্তু কোনো লিমিটেশন দেয়নি। কুইকবুকস ইনভয়েসের ক্ষেত্রে, বিল ইম্পোর্ট করার ক্ষেত্রে 100টা ইনভয়েস বা 100টা বিল অ্যাড করতে বলে অ্যাট এ টাইমে, কিন্তু কাস্টমার সাপ্লায়ারে কিন্তু আনলিমিটেড, আপনি যদি চান একসাথে 2000 কাস্টমার অ্যাড করবেন, এই এক্সেল ফাইলে যদি আপনি 2000 ডাটা রাখতেন, 2000 কাস্টমারের ডাটা একদম নিমিষেই, মানে 1 মিনিটও লাগে নাই, কিন্তু আমরা তো জাস্ট ক্লাস করাচ্ছি বিধায় দেখছি, তা এই নিমিষের ভিতরে এত কাস্টমার এত সাপ্লায়ার মুহূর্তের ভিতরে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে মিনিমাম এত কাস্টমার অ্যাড হবে, যে 2000 হয়ে গেলে 2001 হয়ে গেলে
বা 2005 জন হয়ে গেলে অ্যাড হবে না তা কিন্তু বলা নাই। ইনভয়েসে বলা আছে, বিলের ক্ষেত্রে বলা আছে, কিন্তু কাস্টমার, সাপ্লায়ার, প্রোডাক্ট, সার্ভিস এগুলোই কিছু বলা নাই এরকম। ওকে, তার মানে আমরা এখানে যে 10টা দিয়েছি বা 9টা দিয়েছি, এখানে যদি আরো 2, 4, 500 দিই, বা ক্লায়েন্টের একটা ফাইলে যদি 2000 দেয়, তাহলে আমরা কিভাবে অ্যাড করব? এইভাবে অ্যাড করব। শুধু থাকবে কি, কলামগুলো ঠিক থাকতে হবে বা কলামের হেডলাইন গুলো ঠিক ঠিক থাকতে হবে। আশা করি এর থেকে সহজ আর কিছু হইতে পারে না, বা এর থেকে সহজে বোঝানো যায় না। ঠিক আছে? তাহলে এইটা মনে করেন আমরা কি করলাম, অ্যাড করলাম। এখন এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে এখন কি আছে, এই যে এডিট, তো দেখলাম যে ওই যে কাস্টমার ইনফরমেশন ওপেন করলাম, যদি কোনো কিছু এডিট করার থাকে, চেঞ্জ করার থাকে, আমি যে কোনো কিছু চেঞ্জ করতে পারি, যে কোনো কিছু। ঠিক আছে? কিন্তু ওই এমন না যে আমার কাস্টমারের ওইখানে, এই যে দেখেন এডিটে যাই, এমন না যে কাস্টমারের ডিসপ্লে নামটাই বাদ দিয়ে দিব। ডিসপ্লে নাম চেঞ্জ করতে পারি, ধরেন অ্যালেক্স ব্ল্যাকি আছে, শুধু অ্যালেক্স নাম লিখতে পারি, বা অ্যালেক্স না দিয়ে অন্য নাম লিখতে পারি, সাপোজ আপনার নাম আমার নাম লিখতে পারি। কিন্তু ডিসপ্লে নেমে তো কিছু দেখানো লাগবে। কিন্তু ধরেন আমার কথার কথা, কোনো কাস্টমার ফোন নাম্বার চেঞ্জ করলো, যে না ভাই আমি আগে এই ফোন নাম্বারটা ইউজ করতাম বিজনেস পারপাজে, আমার এখন আপডেট করতে হবে ফোন নাম্বারটা। তখন আপনাকে দিল, আপনি আপডেট করে দিলেন, বললো যে আমার মেইল অ্যাড্রেসটা আপডেট করতে চাই, হ্যাঁ আপডেট করলো। যদি বলে যে আমার বিলিং অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, যে আমার অফিস ছিল আগে ধানমন্ডি 32-এ, এখন আছে আমি হচ্ছে মিরপুর 10-এ, কথার কথা সাপোজ, এরকম যদি চেঞ্জ করতে হয়, তাহলে আপনি এখানে এই ফাঁকা ঘরে এসে কোনটা চেঞ্জ করতে হবে সেইটুকু চেঞ্জ করে দিতে পারবেন। সিটি চেঞ্জ করবেন, পোস্টাল কোড, সবকিছু চেঞ্জ করতে পারবেন এইভাবে। তো এইভাবে এডিট করে লাস্টে এসে সেভ দিয়ে দিবেন, সেভ। ওকে, তো এইটুকু হচ্ছে বিষয় সেভ করা। এখন যদি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দেখি, ঠিক আছে, না, উইদাউট সেভিং ইয়েস দিয়ে দেবো। এডিট দেখলেন, এখন হচ্ছে যদি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে যাই, কাস্টমার লিস্টে যাব, দেখেন কিভাবে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে হয়। ধরে নিন এই যে আমরা যাকে ফার্স্টে অ্যাড করছিলাম, যে মিস্টার কোক, এখানে আমরা ডিফল্টে র্যান্ডম অ্যাড করছিলাম, তার মিস্টার কোককে আমি চাচ্ছি যে এনার সাথে আমার কোনো বিজনেস হয় না, বা তেমন ওনার সাথে কোনো বিজনেস নাই, আমি কি করব, ওনাকে ইনঅ্যাক্টিভ করে রাখবো। তাহলে এখান থেকে এসে আমি দেখেন এই যে ক্রিয়েট ইনভয়েস পাশে এর নিচে ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করে দেখেন কি কি করতে পারবো আগে সেটা দেখি, তারপরে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। ক্রিয়েট সেলস রিসিপ্ট, ওনাকে এখান থেকে ডিরেক্ট ওনার সাথে সেলস রিসিপ্ট করতে পারবেন, এস্টিমেট করতে পারবেন, ক্রিয়েট চার্জ, যে কোনো চার্জ ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট টাইম অ্যাক্টিভিটি, ক্রিয়েট স্টেটমেন্ট, ক্রিয়েট টাস্ক, মেক ইনঅ্যাক্টিভ, রিকোয়েস্ট ফিডব্যাক, সবকিছু করতে পারবেন। এখন আমাদের প্রথম কর্তব্য মেক ইনঅ্যাক্টিভ। অন্য কাজ আমরা এখান থেকেও করতে পারবো, আবার প্লাস নিউ আইকন থেকেও করতে পারবো, এই সেম কাজগুলো। কাজেই এখান থেকে দেখে লাভ নাই, যদি মানে একই কাজ কুইক বুকসে অনেক কাজ দুই জায়গা থেকে করা যায়, এই সেম কাজ দুই জায়গা থেকে করা যায়, আপনি কোথা থেকে করবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। এখন এই মিস্টার কুককে আমি চাচ্ছি ইনঅ্যাক্টিভ করবো, তাহলে আমি মেক ইনঅ্যাক্টিভে এইখানে এসে এই যে হচ্ছে কাস্টমার, এনার এখানে এসে মেক ইনঅ্যাক্টিভে ক্লিক করলাম। ক্লিক করলে কি আসতেছে দেখেন, বলছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মেক মিস্টার কুক ইনঅ্যাক্টিভ, যে হ্যাঁ আমি ইনঅ্যাক্টিভ করবো। এখন একটা কথা আছে, এই মিস্টার কুকের সাথে যদি কোনো ওপেন ইনভয়েস বা ওপেন কোনো ট্রানজেকশন থাকে, শুধু ইনভয়েস না, সেলস রিসিপ্ট, বা সেলস রিসিপ্ট হলে ব্যাপার না, যে যে পুরো টাকা মানে পুরো নগদে বিক্রি করছি সেটা এক হিসাব। কিন্তু যদি এমন থাকে যে ওনার কাছে বিক্রি করছি, সে টাকা এখনো পাই নাই, বা উনি আমার কাছে টাকা পায়, বা এ ধরনের কিছু মানে পেন্ডিং কোনো ট্রানজেকশন যেগুলো আনক্লিয়ার্ড, এরকম যদি কোনো কিছু থাকে, তাহলে কিন্তু ইনঅ্যাক্টিভ হবে না, ইনঅ্যাক্টিভ হবে না। তার মানে তার সাথে তো আপনার লেনদেন শেষ হয় নাই রে ভাই, আপনি ইনঅ্যাক্টিভ করলে হবে কেন? কিন্তু যদি কারোর সাথে ফ্রেশ কন্ডিশনে থাকে, যে না, ওনার সাথে আমার কথার কথা মুক্কা লাগালেই, ওনার সাথে আমার লেনদেনে কোনো লেনদেন নাই, কোনো পাওনা দেনা নাই, আমি ইনঅ্যাক্টিভ করে দিব, তাহলে এখানে কোনো ওয়ার্নিং দিবে, আমি যে ইয়েস মেক ইনঅ্যাক্টিভ দিলাম। আর যদি কোনো লেনদেন থেকে থাকে রানিং, তখন বলবে যে না, ওনাকে অফ করা যাচ্ছে না, আপনার সাথে ওনার সাথে লেনদেন আছে, পেন্ডিং আছে বা আনক্লিয়ার আছে, তাহলে আপনার অটো এখান থেকে হবেই না, আপনি যতই চেষ্টা করেন হবে না। তাহলে দেখেন এখন এখানে ছিল কয়জন, 10 জন, এখন আছে কিন্তু 9 জন ইনঅ্যাক্টিভ, যে সেই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি মনে করেন যে না ইনঅ্যাক্টিভ আবার অ্যাক্টিভ করবো, তাহলে কি করতে হবে, গিয়ার আইকনে যেতে হবে, এইখানের গিয়ার আইকন, এইটা একটা আছে, এইটা একটা আছে, এই যে গিয়ার আইকন বা সেটিং আইকন, প্রত্যেকটা মেনুর সাথে যে গিয়ার আইকন বা সেটিং আইকন, এখানে যাবেন, এখানে দেখেন কি কি আছে, ইনক্লুড ইনঅ্যাক্টিভ, এখানে টিক মার্ক দিয়ে দেবেন। দিলে দেখেন আগে শো হবে অ্যাক্টিভ, মানে পার্সনকে ইনঅ্যাক্টিভ করা, ইনঅ্যাক্টিভ করার পরে তাকে আবার অ্যাক্টিভ করতে হলে আগে হচ্ছে ওই গিয়ার আইকন থেকে ক্লিক করে আসতে হবে, আগে তাকে এই প্যানেলে শো করাতে হবে। এই যে ব্র্যাকেটে ডিলেটেড আছে, এই যে শো করছে, এরবারে মেক অ্যাক্টিভে ক্লিক করলে অ্যাক্টিভ, সিম্পল। এই যে কাজ কাস্টমারের ক্ষেত্রে আমরা যা করলাম, এই যে 4টা অপশন, এই সেম 4টা অপশন সাপ্লায়ারের ক্ষেত্রে এখন করতে হবে, একেবারে সেম, হুবহু সেম, কোনো 19-20 নাই। চলেন এগুলো করি। তার মানে একটা ডিটেলস আমি সব ডিটেলসে বলে বলে দেখালাম, আশা করি পরেরটা আপনারা রিপিট হবে। কাজেই ডিটেলস এর ব্যাপারটা দেখছেন, এখন শুধু রিপিট দেখেন যে না, এটা কেমন ভাবে আমরা পরেরটা করি। তাহলে আমরা কি করবো, কাস্টমার হয়ে গেল, আমরা যাবো সাপ্লায়ারে, তাহলে কোথায় যাবো, এক্সপেন্সের আন্ডারে
সেলসের আন্ডারে ছিল কাস্টমার, এখন এক্সপেন্সের আন্ডারে সাপ্লায়ারে যাবো। এই যে সাপ্লায়ারে ক্লিক করলাম, ক্লিক করে আমরা র্যান্ডম একজন সাপ্লায়ারকে আমরা অ্যাড করব। এই যে ইম্পোর্ট সাপ্লায়ার, অ্যাড সাপ্লায়ার, আমরা অ্যাড সাপ্লায়ারে যাব। এখান থেকে আমি একজন সাপ্লায়ার অ্যাড করবো। এখন টাইটেল না দিয়ে আমি যদি শুধু ফার্স্ট নেম দিই, ব্যাপার না তো, আগে তো টাইটেল দিয়ে দেখলাম। এখানে যদি দেই আমি, কি দিব, ধরেন রবার্ট দিয়ে দিলাম। হ্যাঁ, রবার্ট মিলার, আচ্ছা দিছি, সমস্যা নেই। এখানে আরো অনেক কিছু চলে আসছে। তার মানে আমার একটা সেভ করা ছিল একটা ডাটা, ঠিক আছে, ক্লায়েন্টের ডাটা, সেটাই এখানে চলে আসছে। আচ্ছা সমস্যা নেই, আমি দিলাম ধরেন এখান থেকে মেইল থাকুক, অন্য আদার্স তো নিচে চলে আসছে, এক ক্লিকে আর কি ফিল আপ হয়ে গেছে, অটো ফিল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখানে আমি ফার্স্ট নেম দিলাম রবার্ট, নিচে লাস্ট নেম মিলার। এখানে ডিসপ্লে নেমে রবার্ট মিলার চলে আসলো। ইমেইল দিয়ে দিলাম বা আদার্স অনেক ইনফরমেশন দিলাম, দিয়ে আমি কি করলাম, আমি সেভ। এই আমার সাপ্লায়ার একজন অ্যাড হয়ে গেছে। এখানে আমি কি করব, এই যে যে প্যানেল আসলো, এখন আমি সাপ্লায়ার্স এর উপরে ক্লিক করব, ঠিক কাস্টমারের মতো। সাপ্লায়ার্স এ ক্লিক করলাম। এখন মানে মূল কথায় লিস্ট আকারে দেখবো, এই যে রবার্ট মিলার নিচে দেখা যাচ্ছে। আর উপরে গুলো দেখেন, পার্সেস অর্ডার, ওভার ডিউ, ওপেন সরি ওপেন বিল, পেইড লাস্ট 30 ডেজ, এটা কিন্তু সেলস এর ক্ষেত্রেও দেখছেন, এগুলো এখন জিরো জিরো দেখতেছেন। এগুলো সব ইম্প্যাক্ট পড়বে আমরা যখন সেলস বা বিল এগুলো নিয়ে কাজ করব, সেলস চ্যাপ্টারে যাব বা ম্যানেজিং সেলসে যাব, ম্যানেজিং বিলস চ্যাপ্টারে যাব, তখন আমরা এগুলোর ইম্প্যাক্টটা দেখতে পারবো। তার মানে এটা একটা স্ট্যাটাস, লেনদেনের স্ট্যাটাস, ঠিক আছে। শর্ট ওভারভিউ আকারে যদি আপনি দেখেন যে আপনার বিজনেসটা কোন গতিতে চলতেছে, সেটাগুলো এখানে আপনি প্রত্যেকটা প্যানেলে আলাদা আলাদা দেখতে পাবেন। আচ্ছা, তাহলে আমরা অ্যাড করলাম ম্যানুয়ালি, এখন ইম্পোর্ট করব কিভাবে? সাপ্লায়ার এখানে এই যে নিউ নিউ সাপ্লায়ার এখন থেকে অ্যাড করলে, ম্যানুয়ালি যদি অ্যাড করি এখন এইখান থেকে অ্যাড করব, ঠিক আছে, ম্যানুয়ালি করলে। আর যদি ইম্পোর্ট করি তাহলে কি করতে হবে, নিউ সাপ্লায়ারের পাশে এখানে ক্লিক করে ইম্পোর্ট সাপ্লায়ারে ক্লিক করতে হবে। করলাম। এখন এখান থেকে ওই সেম সিস্টেম, ডাউনলোড স্যাম্পল ফাইল করলাম, ডাউনলোড স্যাম্পল ফাইল করলাম এইখানে। সরি, এটা তো ওপেনই হয়ে গেল রে। আচ্ছা, এটা ওইখান থেকে আমার ফাইলটা নিতে হবে আগে, এখানে ফোল্ডারে যাইতে হবে। আচ্ছা, এখান থেকে আমি কাট করব, যেখানে ডাউনলোডে নিয়ে আসছি এখান থেকে আমি কাট করে নিব। কাট করব, কাট করে এটাও কিন্তু ডিসপ্লেতে নিব। মানে এই ডিসপ্লেতে নিলে কাজ করতে বা দেখতে বুঝতে সুবিধা হয়। এটা তো আমার হয়ে গেছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এইটা, এই যে এইটাকে আমি ওপেন করব, স্যাম্পল ফাইলটাকে ওপেন করলাম। ওপেন করলে এটাকে একটু বড় করে নেব এবং এনাবেল এডিটিং এটা করে ক্লিক করে দিলাম। এই 1 নাম্বার কলামে আমি কিছু করব না, আমি 2 থেকে এই যে নিচে যে স্যাম্পল ফাইল লেখা আছে এটার আরো দুই একটা বাধায় এরকম ডিলিট করে নিলাম। আমার কিন্তু 1 নাম্বার কলামে কিছুই করব না, আমি এই হেডলাইন গুলো কিন্তু কিচ্ছু করব না, বারবার বলতেছি এইটা সেম থাকবে, এইটা যেন নাড়ানো না হয়। এটা যদি এই নেমের জায়গায় NAM হয়, যদি এইটা উঠে যায় বা কোনোটা ছোট হাত বড় হাত বা ধরেন কোম্পানির জায়গা NYটা উঠে গেল, তখন কিন্তু আপনার ইম্পোর্ট হবে না, আর প্রবলেমটাও ফাইন্ড আউট করতে পারবেন না যে কি হচ্ছে, মূলত ইম্পোর্ট কেন হচ্ছে না। এই জন্য 1 নাম্বার ফাইলে কিছুই করা যাবে না, এটা জাস্ট এইভাবে রেখে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে এটাকে কেটেই দিলাম, ধরেন কেটে দিলাম। এখন এটাকে ওপেন করলাম, যে ব্ল্যাঙ্ক সেভ হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। এখন আমার কি করতে হবে, আমার যে ডাটা আছে এখানে কাস্টমার ইনফরমেশন ছিল, এখন হচ্ছে ধরেন সাপ্লায়ার ইনফরমেশন, এগুলো আপনি ফোল্ডার আকারে পেয়ে যাবেন ক্লাসের ফোল্ডারে, সমস্যা নেই। এটাকে একটু ইনাবল এডিট করে নিলাম। আচ্ছা, এখন কি করতে হবে, এই যে নেম, আমি ব্ল্যাঙ্ক ফাইলে দেখবো যে কি কি লাগবে। ঠিক আছে, এই যে এখানে নেম লাগবে, সাপ্লায়ার অ্যাড করতে গেলে ফার্স্টে নেম লাগবে। আমার যদি বায়ার 19-20 ফাইলও দেয় বা একটু এলোমেলো ফাইলও দেয়, আমার কিন্তু সেটা এক এক করে সাজায় নেওয়ার পরে তারপরে এই কাজে বসতে হবে, আগেই বসে যাওয়া যাবে না। আগে বায়ারের কাছ থেকে প্রাপ্ত ফাইল সাজাতে হবে, তারপরে এইভাবে দিতে হবে। নেম দিলাম, কোম্পানি ব্ল্যাঙ্ক দেখে যাচ্ছি, এখন কোম্পানি আনবো। এই যে কোম্পানি আমার এটা সাজানো আছে। আমি তো আগেরটাও বুঝাইছি যে মূলত মানে ধরার পয়েন্ট কোনটা সেটা অনুযায়ী আপনার দিতে হবে, তা কোম্পানি। এরপর আমি ইমেইলের থেকে শুরু করে বাকিগুলো আমার সেম টু সেম আছে। কিন্তু আপনি সেম টু সেম থাকলেও প্র্যাকটিসটা বজায় রাখেন, যে না আমি আগে সেম টু সেম দেওয়ার চেষ্টায় কখনো যাব না, ভুল হইতেই পারে। আগে আমার পাকাপোক্ত হই, তারপরে আমি বাল্ক আকারে এক টান দিয়ে এভাবে কপি করবো। তা সেই পর্যায়ে যান, কেননা এখানে শুধু দেখেন কঠিন কোনো কাজ নাই, এখানে কলাম যা আছে সেই কাজই ফিল আপ করতে হবে, সেই ইনফরমেশন দিতে হবে তাকে। এখন এটাও যদি আরো শর্টকাট করেন, মানে কাজ এতটুকুই, তারপরে যদি শর্টকাট করেন করতে পারেন, কিন্তু ভুল হইলে কিন্তু আমি বারবার বলতেছি যে আগে একটা দুইটা দেওয়ার চেষ্টা করেন। এখন আমার এখানে নেওয়া ছিল, আমি জানি যে না এটা সঠিকভাবে নিয়েছি, কারণ আমার তো প্র্যাকটিস বলেন বা ব্যাচের ক্লাস বলেন, নিজের ক্লায়েন্টের কাজ বলেন, আপনিও করতে করতে এরকম হয়ে যাবেন। ঠিক আছে, আপনার যে মানে অনেক কিছু চোখ বুঝে অনেক কিছু বুঝ হয়ে যাবে, কিন্তু সেই পর্যায়ে তো যাইতে হবে, একদিনে তো হবে না। এই কন্টিনিউ করলাম। এখন আমি দেখছি ফাইলটা ফ্রেশ।
ঠিক আছে, ফাইলটা ফ্রেশ দেখে আমি বাইরে চলে আসলাম। বাইরে চলে এসে এবার এই যে ফাইলটা দেখি যা যা সেভ করলাম সব আছে কিনা, হ্যাঁ আছে। এখন থাকলে আমি এখন কি করব, সব ফাইল সেভ হয়েছে, আমি হচ্ছে এটাকে রিনেম করবো এখন। ওইটার নাম দিছিলাম ইউকে ক্লায়েন্ট কাস্টমার, আর এটা দিব ইউকে ক্লায়েন্ট সাপ্লায়ার্স। হ্যাঁ, ইউকে, মানে আপনি যে কোনো নাম দিবেন, আমি যেটা দিচ্ছি সেটাই দিতে হবে তা না। CLIENT সাপ্লায়ার, SUPPLIERS, ওকে দিলাম। ইউকে ক্লায়েন্ট সাপ্লায়ার আমি ডেস্কটপে রাখলাম। এখন কি করব, ইম্পোর্টে যাব, এই যে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে আমার আছে কোথায়, দিস পিসিতে, না ডেস্কটপে আছে। ডেস্কটপে আছে, এখানে আছে কি, ইউকে ক্লায়েন্ট সাপ্লায়ার্স, আগেটা ছিল কাস্টমার, এটা সাপ্লায়ার্স দিলাম। দিয়ে সাবমিট দিলাম, দেওয়ার পরে নেক্সট, এখন হচ্ছে ম্যাপ ডাটাতে আসবে। এখানেও ম্যাপ ডাটা দেখেন, এখানেও কিন্তু এই যে ট্যাক্স আইডি নাম্বার নো ম্যাচ আমি দিই নাই। ঠিক আছে, এখান থেকে ধরেন আরো 5টা আমি নাও দিতে পারি, কারণ আমার ক্লায়েন্ট আমাকে যেটা দেয়নি সেটা আমি তো বানায় দিব না। এই জন্য ব্ল্যাঙ্ক, মানে ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় দেখানোটা আপনাদের বুঝতে সুবিধা হবে, যে আমার এখানে আরো দুই একটা আমি ব্ল্যাঙ্ক রাখলে আরো ভালো হতো হয়তো। তা আমি দিয়েছি যে না, সর্বোচ্চ যতটুকু ক্লায়েন্ট আপনাকে যে ডিটেলস দেয় সেগুলো আপনি দিবেন, যেগুলো দিবে না সেগুলো আপনার চিন্তার দরকার নাই যে ওগুলো না হলে নিবে কিনা। যে কোনো কিছু নেমটা ঠিক থাকলে নিবে, অনেক ক্ষেত্রে মেইল না থাকলেও কিন্তু নিয়ে নেবে, কিন্তু নেম আর মেইলটা ম্যান্ডেটরি অবশ্যই দিবেন। ঠিক আছে, তা দিলাম, এবার সবকিছু দিয়ে এবার নেক্সট করলাম। এবারও কিন্তু ওই যে এই যে রেড মার্ক দেখেন, এখানে কিন্তু যদি চান আপনি নয়টায় নয়টায় ইম্পোর্ট করবেন, তাহলে আপনি এখানে ইম্পোর্টে ক্লিক করে দিলেই হবে। কিন্তু যদি বোঝেন যে না, এই নয়টার ভিতরে এই যে লোকাল হল, এই যে কাস্টমারটা উনি আমার আছে বা সাপ্লায়ারটা উনি আমার অ্যাড করা আছে, তাহলে কি করবেন, টিকমার্ক উঠাই দেন। দেখেন টিকমার্ক উঠাই দিলেন মানে এই পুরোটা ব্লার হয়ে গেল। এখন দেখেন 9টার জায়গায় 8টা, পুরোটাই টিকমার্ক নাই। ঠিক আছে, যে না ভুল করে যে না লুকাস হলকে তো আমার অ্যাড করা আছে অলরেডি, এখন তো আমি অ্যাড করতে চাচ্ছি না, তাহলে এখান থেকেও এই প্যানেল থেকে ফাইনাল স্টেজে যেও এখান থেকেও কিন্তু রিমুভ করে দিতে পারেন। এখন যদি ইম্পোর্টে ক্লিক করি 8টা হবে, 9টা হবে না। তা আমরা চাচ্ছি যে না সবগুলোই অ্যাড করবো, তাহলে এইখানে টিকমার্ক দিয়ে দেবো, দেখেন সব মানে আনসিলেক্ট হয়ে গেছে। এরপর আবার ক্লিক করে দেবো, সব সিলেক্ট হয়ে গেছে এইভাবে দিয়ে, যে না আমি সবাইকে অ্যাড করে দেবো। এখানে রেট থাকুক, এখানে ডেটের রেটটা কোনো ভুল না, সমস্যা নেই। কাস্টমার সাপ্লায়ার অ্যাড করার ক্ষেত্রে বিশেষ করে এই ডেটের রেটটা কোনো ভুল মানে হবে না। ঠিক আছে, এখান থেকে দিয়ে এবার ইম্পোর্টে ক্লিক করে দিলাম। এবারে দেখেন ওই নয়টায় নয়টাই অ্যাড হয়ে গেছে, এই যে 9টা। তার মানে প্রথমটা বুঝতে আপনার ভেঙে ভেঙে ডিটেলসে বোঝানোর পরে প্রথমটা বুঝতে একটু সময় লাগছে, এখন ব্যাপারটা কেমন ইজি হয়ে গেল। এখন এখানে 9টার জায়গায় যদি 9,000 সাপ্লায়ারের ডাটাও দিতেন, তাও কিন্তু মুহূর্তের ভিতরে ইম্পোর্ট হয়ে যেত। এই কুইক বুকসের মজাটা এইখানে যে বাল্ক আকারে অনেক কাজ করা যায়। ঠিক আছে, যা আপনার ম্যানুয়ালি করতে কম করে 15 দিন সময় লাগতো, সেটা 5 মিনিটেও সম্ভব যদি ডাটাটা গোছানো থাকে। আপনার করতে হবে কি, শুধু একটু সাজানো গোছানো থাকতে হবে, সাজানো গোছানো ডাটা, মানে আপনার কাজ হবে এক্সেল ফাইলটা রেডি করা। তার মানে কি, কলাম অনুযায়ী রেডি করে, এমন না এক্সেল ফাইলের ভিতরে দুনিয়ার সব আপনার অ্যাডভান্স এক্সেল প্রয়োগ করবেন, তা তো না। এখানে শুধু আপনার কি করতে হবে, সাজাতে হবে, কলাম অনুযায়ী সাজাতে হবে। আচ্ছা, এবার তাহলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কেমন দেখি। এই যে এই রবার্ট মিলার, এনাকে ধরেন আমি কি করব, এডিট করবো, আগে এডিটটা দেখি। তাহলে এই রবার্ট মিলার পরে নামের পরে ক্লিক করবেন। ক্লিক করলে আমি এডিট যদি করতে চাই, ওনাকে এখান থেকে যদি কোনো ইনফরমেশন অ্যাড করতে চাই, তাহলে আমি এখান থেকে অ্যাড করতে পারবো বা ডিলিট করতে পারবো, যে কোনো কিছু। এই যে প্রথমে আগে ওপেন হবে, ওপেন হওয়ার পরে এডিটে ক্লিক করবো, এখানে এডিট। এডিটে আসলে আমরা এখন এডিটে যাব। কি ব্যাপার, এডিটে ক্লিক পড়ে নাই? আচ্ছা হয়েছে। আচ্ছা, এখান থেকে ধরে নেন রবার্ট মিলারের মেইলটা চেঞ্জ হয়েছে, সাপোজ উনি আমাকে দিল, তাহলে রবার্ট মিলার 20, ধরেন 20 হবে না, কথার কথা যে কোনো চেঞ্জ আসতে পারে, তাই না আমার এতটুকু চেঞ্জ হয়েছে। বা আমার কথার কথা স্ট্যাটাস 19 ওয়াটার স্ট্রিট থাকতাম, আমরা এখন হচ্ছে 25 নাম্বারে চলে গেছি, এতটুকু যদি চেঞ্জ আসে, আমি ধরেন এতটুকু চেঞ্জ আসছে, আমি এখানে সেভ করে দিলাম চেঞ্জ করে। এটা হচ্ছে এডিট। ঠিক আছে, যে কোনো ইনফরমেশন এভাবে এডিট, এমন কোনো কিছু নাই যেখানে এডিট করা যাবে না। তাহলে এডিট দেখলেন। এখন হচ্ছে আমি এটাকে কি করতে পারি, আমি ইনঅ্যাক্টিভ করে রাখবো। সেটা কিভাবে করব, আগের নিয়মে। এখন রবার্ট মিলার এখানে এসে ক্রিয়েট বিল এর পাশে এই যে যে ড্রপ ডিউ আইকন, ঠিক আছে, এখানে ক্লিক করব, করে মেক ইনঅ্যাক্টিভে ক্লিক করে দিলাম। ইনঅ্যাক্টিভে ক্লিক করে দিলে এই যে ইয়েস মেক ইনঅ্যাক্টিভ, এবার দেখেন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে যাদের সাথে, যে যারা সাপ্লায়ার হিসেবে অ্যাড করা আছে, অথচ এই প্যানেলে জায়গায় জুড়ে আছে কিন্তু বিজনেস নাই, তাদের রেখে লাভ কি, অনেক সময় ইনঅ্যাক্টিভ করতে হয়, আবার প্রয়োজনে তাদের আবার পুনরায় অ্যাক্টিভ করতে হয়। ঠিক আছে, তাহলে ইনঅ্যাক্টিভ করে দিলাম। এখন পাবো কোথায়, যদি আমরা চাই যে আবার অ্যাক্টিভ করব, তাহলে এই যে সেটিং আইকনে এখানে যাব, যাওয়ার পরে এই ইনক্লুড ইনঅ্যাক্টিভ এখানে টিকমার্ক দিয়ে দেবো, তাহলে আগে শো হবে।
এই প্যানেলে আগে শো হবে, এই যে শো হবে, তবে ব্র্যাকেটে ডিলেটেড লেখা থাকবে, দেখেন ডিলেটেড, তাকে শো করবো, এরপর হচ্ছে মেক অ্যাক্টিভ ক্লিক করলে ডিলেটেড লেখাটা মুছে যে অ্যাক্টিভ হয়ে যাবে। এই, এটা হচ্ছে বিষয় ছিল আজকের। এই পর্যন্ত ছিল হচ্ছে যে সাপ্লায়ার আর কাস্টমার। তাহলে আপনাদের ডাটা দিয়ে দিলে এ দুটো আশা করি সহজ টাস্ক। এটা করতে আপনার 15-20 মিনিটও সময় লাগবে। জাস্ট প্রথমে একটা করলে পরের গুলো সব ইজি হয়ে যাবে। এখন আসি মূল যেটা, অ্যাডিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্ট। ঠিক আছে, কিভাবে আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করব। এখন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করতে গেলে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এখন অ্যাড করতে গেলে আমাদের সেই অনুযায়ী অ্যাড করতে হবে। জাস্ট এ মিনিট। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে, কাস্টমার সাপ্লায়ার হয়ে গেছে। এখন হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাবো আমরা। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে কোথা থেকে যাইতে হবে? প্রোডাক্ট এবং সার্ভিস এটা কি করা হয় একটা বিজনেস প্রতিষ্ঠানে? একটা বিজনেসে দুই রকম ইয়ে হইতে পারে, দুই রকম মানে বিজনেসের প্রোডাক্ট নিয়েও হইতে পারে, সার্ভিস নিয়েও হইতে পারে। জাস্ট এ মিনিট। আচ্ছা, এখন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আমরা যাব কোথায়? যে আমরা একটা বিজনেস প্রতিষ্ঠানে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কি করি, সেল করি, প্রোডাক্টও সেল করি, সার্ভিসও সেল করি। অনেক প্রতিষ্ঠান আছে প্রোডাক্ট ওরিয়েন্টেড, অনেক আছে সার্ভিস ওরিয়েন্টেড। কারণ অনেক প্রতিষ্ঠানই আছে বর্তমানে, শুধু বর্তমানে মানে আগের থেকেই ছিল যে সার্ভিস প্রোভাইড করে। সার্ভিস প্রোভাইড অনেক প্রতিষ্ঠান শুধু সার্ভিস প্রোভাইড হচ্ছে তার মেজর বিজনেস। আবার অনেকে দুইটা সহ করে, আবার অনেকে শুধু প্রোডাক্ট করে, এরকম। এখন এটা আমরা কি করব? মূলত এটা তো সেলস করি আমরা, তাই না? এটা তো আর এক্সপেন্সের ভিতরে আসতেছে না, এটা পরে আমরা পার্সেস করি। ধরেন একটা প্রোডাক্ট আমরা যে আমরা সেল করতেছি সেটা আমরা পার্সেস করে নিই, অর্থাৎ সাপ্লায়ার, আমাদের সাপ্লায়ারের কাছ থেকে আমরা কিনি, এরপর আমাদের কাস্টমারের কাছে বিক্রি করি। সেটা পরের হিসাব। আগে কি, আগে আসবে এটা সেলসে, আগে এটা সেলসে আসবে। কোথায় আসবে? সেলসে আসবে। সেলসে কিভাবে আসবে? যে এইখানে আহ, আমাদের সেলস অপশনে দেখেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস একদম নিচে। তার মানে আমরা কয়টা দেখলাম? অল সেলসে এই প্যানেলটা দেখতে পারবো, সেলস প্যানেল, এরপরে ইনভয়েস এস্টিমেট এখনো বাদ আছে, কিন্তু কাস্টমার দেখে ফেলছি। এখন বাকি থাকলো কি? প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এক একটা করে আমরা সব শেষ করব, ঠিক আছে? যতগুলো ফাংশন আছে কুইক বুকস এক একটা করে সব আমরা শেষ করবো, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে ক্লিক করলাম। এখন কি বলছে? যে ক্রিয়েট আইটেম বা ইম্পোর্ট আইটেম। তা আমরা ইম্পোর্ট আইটেম বলতে ইম্পোর্ট কথাটা থাকলেই বাল্ক আকারে বুঝবো। তা আমরা আগে ক্রিয়েট আইটেমে যাবো, তো একটা ম্যানুয়ালি আমরা একটু অ্যাড করি। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করতে গেলে ওই এই সেম দেখেন, এই যে এইখানে যেগুলো দেখছেন, যে ম্যানুয়ালি অ্যাডিং কাস্টমার সাপ্লায়ার, ইম্পোর্ট কাস্টমার সাপ্লায়ার, তারপরে এডিট কাস্টমার ইনফরমেশন বা সাপ্লায়ার ইনফরমেশন, আবার মেক অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কাস্টমার বা সাপ্লায়ার, এইখানেও সেম দেখেন, ম্যানুয়ালি অ্যাডিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ইম্পোর্ট অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্ট, এডিট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, মেক অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। ওকে, কিন্তু কথা হচ্ছে যে আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এখানে একসাথে আছে, কিন্তু আমরা কি করব? সার্ভিস এবং প্রোডাক্ট আলাদা আলাদা অ্যাড করব বাল্ক আকারে। বাল্ক আকারে করতে গেলে এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দুটো একসাথেই অ্যাড করব না, দেখাবো কিভাবে করতে। তা আমরা চলেন প্রথমেই যাচ্ছি যে কোথায়? ক্রিয়েট আইটেম আর ইম্পোর্ট আইটেম। ইম্পোর্টে পরে যাব, আমরা ক্রিয়েট আইটেমে যাবো। আগে ম্যানুয়ালি একটা প্রোডাক্ট আমরা অ্যাড করব। ধরেন প্রোডাক্টের নাম এখানে দিতে হবে। এখানে কি কি দিতে হবে আগে একটু সেটা দেখি। তো ধরেন আমরা যে কোনো একটা নাম দিব। ধরেন আহ, কি দিতে পারি? যেহেতু মেডিকেল একটা বা হেলথ কেয়ার বা মেডিকেল, এখানে যদি কিছু দেই, সাপোজ আমি দিলাম ধরেন আহ, কি যেন, টেপ, জাস্ট টেপ। টেপ বলতে কি ওই যে, আচ্ছা টেপ না, আমি একটু বোঝানোর জন্য ভালোভাবে একটু দেই একটা ইয়ে। এখানে মানে অলরেডি অনেকগুলো নাম আছে, সেই জন্য আমি মনে করেন ওই নামের সাথে রিলেভেন্ট হয়ে গেলে একটা দিয়ে দিলে আন্দাজের পরে হয় না। মানে এই রিলেভেন্ট নামের ভিতরে একটা দিলে সেটা আবার বাল্ক আকারে অ্যাড হবে না। এই জন্য আমি আর কি নাম আছে যতগুলো মেডিকেলে যতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় সব আমাদের ডাটাবেজে আছে। দেখবেন হিউজ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আছে। এই জন্য দেখতেছি ও মেডিকেলে তো কি আছে, যেগুলো আছে সেগুলো একটা নাম যদি এখান থেকে দিতে হয়। আচ্ছা, আমি এখান থেকে একটা ইয়ে দিই, যে যেটা বাংলাদেশের মার্কেটে যেটা চলতেছে বর্তমানে, মেসেজ গান। MASS, মেসেজার, মেসেজার, মেসেজার গান, মেসেঞ্জার না কিন্তু, SSAGER, মেসেজার গান। ওকে, মেসেজার গান, এটা দিয়ে দিলাম। মেসেঞ্জার না, মেসেজার গান। আচ্ছা, ওকে, এবার এটা আইটেম কি? আইটেম টাইপ হবে কি? সার্ভিস আছে, ইনভেন্টরি আইটেম আছে, নন ইনভেন্টরি আছে, বান্ডিল আছে। এখন বিভিন্ন দেশে, যেমন এই যে আমরা জার্মানির একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখানে আসতেছে ইনভেন্টরি। ইউকে হলে আসতো স্টক,
অর্থাৎ যেটাই ইনভেন্টরি সেটাই স্টক, আবার যেটাই নন ইনভেন্টরি সেটা আবার নন স্টক। কিন্তু সার্ভিস সার্ভিসের মতো, আবার বান্ডেল মাল্টিপল প্রোডাক্ট নিয়ে বা মাল্টিপল প্রোডাক্ট এন্ড সার্ভিস নিয়েও বান্ডেল করা যেতে পারে। তার মানে কিছু জায়গা চেঞ্জ আসবে, যেখানে প্রোডাক্টের ইনভেন্টরি থাকতে পারে, আবার নন ইনভেন্টরি বা স্টক থাকতে পারে, সরি, ইনভেন্টরি থাকতে পারে আবার স্টক থাকতে পারে, দুই নামে থাকতে পারে। তো আমরা জানি প্রোডাক্ট হচ্ছে ইনভেন্টরি আইটেম আবার স্টক আইটেম দুটোই। তো এখন যেখানে স্টক থাকবে স্টক, যেখানে ইনভেন্টরি থাকবে ইনভেন্টরি, এই দুটোই এটার সাথে রিলেভেন্ট। তাহলে আমাদের কি এই যে মেসেজ গান, এটা কি সার্ভিস না, এটা আমার প্রোডাক্ট, তাহলে কি দেবো, ইনভেন্টরি আইটেম দিব। দিলাম ইনভেন্টরি আইটেম, সিলেক্ট করলাম। এখন কি এসকিউ কোড দিবেন কি না, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। তো আমি ধরেন একটা এসকিউ কোড দিচ্ছি, সাপোজ এইটাই ধরেন এসকিউ কোড। এরপর ক্যাটাগরি, ক্যাটাগরি কিছু আছে না, এইখানে ক্যাটাগরি অ্যাড করতে হবে। কি ক্যাটাগরি অ্যাড করবেন, এই দেখেন এই যে ইনভেন্টরি, নন ইনভেন্টরি এগুলো অ্যাড করবেন। ধরেন আমি এখানে ক্যাটাগরি অ্যাড নিউতে যাচ্ছি, আমি ম্যানুয়ালি চারটা ক্যাটাগরি আগে থেকে অ্যাড করে রাখবো। ধরেন একটা আছে ইনভেন্টরি, আপনারা লিখবেন ডিরেক্ট টাইপ করবেন, আমার তো এখানে আগে থেকে ফিল আপ দেখাচ্ছে, তার মানে আমার এই করতে করতে এখন হচ্ছে সব সাজেশনে চলে আসে ক্লিক করলেই। ঠিক আছে, ইনভেন্টরি নিয়ে, কারণ এখানে তো ইনভেন্টরি আছে, মানে আমার এইখানে যে টাইপ যে চারটা আছে সেই চারটাই আমার এখানে ক্যাটাগরি হিসেবে অ্যাড করতে হবে। ওকে, তাহলে আমি দিছি ইনভেন্টরি, বলছে দিস ক্যাটাগরি সাব ক্যাটাগরি না, এটা মেজর ক্যাটাগরি, তাহলে ইনভেন্টরিটা মেজর ক্যাটাগরি সেভ করলাম একটা। এরপর আবার যাব, তার মানে প্রথম যখন ম্যানুয়ালি একটা প্রোডাক্ট বা সার্ভিস অ্যাড করি, যাই অ্যাড করি, এই চারটা ক্যাটাগরি আমি অ্যাড করে আসবো। আবার অ্যাড নিউতে ক্লিক করব, এখন কি আসবে, সার্ভিস আসবে। আমি নন ইনভেন্টরি নাও করতে পারি বা বান্ডেল নাও করতে পারি, কিন্তু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস তো করবো, তারপর আমি করে রাখতেছি সবগুলো। তাহলে সার্ভিস আসছে, প্রোডাক্ট আসছে, এখন আমি কি করব, আরেকটা অ্যাড করব, নন ইনভেন্টরি, আমি এখানে দিলাম নন ইনভেন্টরি, নন ইনভেন্টরি সেভ। এরপর আর একটা কি দিব, বান্ডেল, বান্ডেলটাও আমি এখানে অ্যাড করে রাখবো। ওকে, এখানে মানে প্রথমবার এগুলো একটু অ্যাড করে রাখলে আপনার সুবিধা পাবেন। ঠিক আছে, পরে আর অ্যাড করা লাগবে না। BUNDLE, ওকে, বান্ডেল দিয়ে দিলাম। এখন আমি সিলেক্ট করব কোনটা ফাইনালি, আমার তো একটা প্রোডাক্ট বা ইনভেন্টরি আইটেম। তাহলে আমি এখানে ক্লিক করে এই বান্ডেল কেটে দিব, কেটে দিয়ে দেখেন এখানে আমার যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো এখানে চলে আসবে। হয়ে গেল। আচ্ছা, এখানে তো অ্যাড করলাম এতক্ষণ। আচ্ছা, আমি ইনভেন্টরি লিখলে চলে আসবে, এই যে চলে আসছে ইনভেন্টরি, এখন চলে আসছে। এখন ক্লাস, এই প্রোডাক্টটাকে আমরা আলাদা একটা ক্লাসে অ্যাড করতে পারি, ক্লাসের ডিটেলস ক্লাস আছে, ক্লাসেরও ক্লাস আছে বলে না। তাই ক্লাস নিয়ে অনেক ক্লাস আছে, ক্লাসটা এই প্রোডাক্টের নামে দিব, যে না আমরা এই প্রোডাক্টকে আলাদা একটা ক্লাসে অ্যাড করতে চাই, যাতে ওই প্রোডাক্টের স্পেসিফিক প্রোডাক্ট বাই মানে প্রোডাক্ট বাই প্রোডাক্ট, আমরা যদি প্রফিট অ্যান্ড লস বা এটার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্যালেন্স শিট সবকিছু জানতে চাই, অল এভরিথিং রিপোর্ট যদি আমি জেনারেট করতে চাই, যে এই প্রোডাক্টটা, এই মেসেজ গেল একটা প্রোডাক্ট, এটা নিয়ে আমি যদি সব রিপোর্ট জেনারেট করতে চাই, তাহলে আমি আলাদা যদি এই প্রোডাক্টটাকে নিয়ে একটা ক্লাস বানাই, তাহলে আমি সেই রিপোর্টটা আমি জেনারেট করতে পারবো। ওকে, তাহলে আমি দিলাম, এখানে যদি চান একটা পিকচার দিতে পারেন একটা প্রোডাক্টের। ওকে, তো এখানে আমার সেরকম কোনো পিকচার নাই বিধায় আমি দিচ্ছি না, এখানে একটা পিকচার দিতে পারেন। ওকে, এবার ইনভেন্টরি ইনফরমেশন, কোয়ান্টিটি অন হ্যান্ড, ইনিশিয়াল কোয়ান্টিটি আপনার কত পিস আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি, দেখেন এই যে স্টার মার্ক দিয়ে, এখানে যদি কিছু না দেন অ্যাড করতে পারবেন না। ধরেন আমি এখানে 300 পিস আছে আমার কোয়ান্টিটি অন হ্যান্ড। আচ্ছা, চলে গেল এখানে। এখন এই ডেটটা কিন্তু মারাত্মক ডেট, দেখেন এই যে ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, এখানে স্টার মার্ক দেওয়া, অর্থাৎ ম্যান্ডেটরি ফিল্ড, আর অ্যাজ অফ ডেট এটাও স্টার করা। অর্থাৎ ধরেন এই যে কোম্পানির ডাটাবেজে আমরা দেখছি যে এটা 2018 সালের জানুয়ারির 1 তারিখের থেকে এই কোম্পানিটা জার্নি শুরু হয়েছে। এখন যদি আমি এমন করি যে না, এই প্রোডাক্টটা আমি আজকের ডেটে আমি অ্যাড করে দিলাম, তাহলে ব্যাপারটা হবে কি, আমি বিগত প্রিভিয়াস ডেটে অর্থাৎ ব্যাক ডেটের কোনো ডাটা দিয়ে আমি কোনো কাজ করতেই পারবো না। অর্থাৎ যেদিন প্রোডাক্ট অ্যাড করা হয়েছে সেই দিন থেকে তারপরের থেকে সব ডেটে আমি ইনভয়েস বা সেলস রিসিভ বা যা কিছু করতে পারবো, বাই সেল সবকিছু করতে পারবো। কিন্তু এর প্রিভিয়াস ডেটে কিন্তু পারবো না, এবং এই ডেটটা কিন্তু সহজে চেঞ্জ করা যায় না। যায় না বললে ভুল হবে, যায় কিন্তু সহজে যায় না, আপনারা তো চাইলে ধরে এমনি পারবেন না, এ অনেক ব্যাকএন্ডের ব্যাপার। ঠিক আছে, তা আশা করি এই ডেটটা কেউ কখনো মনের ভুলেও ভুল করবেন না। ওকে, এখানে আমি টাইপ করবো 1/1/2018। যদি আপনাকে বায়ার, আপনার বায়ারের সাথে কাজ করার সময় যদি এই ডেটটা আপনাকে না দেয়, আপনি চেয়ে নিবেন, জেনে নিবেন যে আমি ইনভেন্টরি গুলো বা নন ইনভেন্টরি যাই অ্যাড করেন বা সার্ভিস যাই অ্যাড করেন, সেগুলো অ্যাড করার ক্ষেত্রে আবার মনে করতে পারেন যে না, প্রোডাক্ট তো বাস্তবিক অস্তিত্ব আছে, সার্ভিসের তো বাস্তবিক অস্তিত্ব নাই, বা সার্ভিস তো ধরা ছোঁয়া যায় না, কিন্তু আমি তো সার্ভিসের ক্ষেত্রে মনে হয় এরকম সমস্যা হবে না ভাই, সব জায়গায় হবে। তার মানে আপনার প্রতিষ্ঠানে ওই সার্ভিসটা ইনক্লুড হয়েছে কবে থেকে, এই ডেটটা দিবেন না। দিলেন আপনি, ধরেন আজকে 2025 সালে জুনের 30 তারিখ কথার কথা, তাহলে জুনের 30 তারিখের আগে
জুনের 29 তারিখেও আপনি কোনো ইনভয়েস করতে পারবেন না। কারণ যে আপনার প্রতিষ্ঠানে আপনি দেখাচ্ছেন ওই সার্ভিসটা আপনি ইনক্লুড করছেন জুনের 30 তারিখ, তাহলে জুনের 29 তারিখ কেন আপনি ইনভয়েস করতে চান? এটা তো ইললিগাল, তাই না? এই জন্য এই ডেটটা কিন্তু ম্যান্ডেটরি। এখন যে ক্লায়েন্ট যে ডেট দিতে বলে, এমন না যে সব প্রোডাক্ট একই ডেটে থাকে। ঠিক আছে, ধরেন স্টার্টিং এ আমি 20টা প্রোডাক্ট নিয়ে শুরু করছি, এরপরে 1 বছর পরে তো আরো 20টা আনতে পারি বা আরো 5টা আনতে পারি, আবার ভ্যারাইটিস ডেটা আনতে পারি, এরকম। আমরা তো জাস্ট বোঝার সুবিধার্থে একটা ডাটা দিয়ে প্র্যাকটিস করতেছি। এরপরে আপনার ক্লায়েন্ট কখন কোন প্রোডাক্ট বা ইনভেন্টরি হোক বা সার্ভিস হোক কখন কোনটা ইনক্লুড করছে সেই ডেটটা দিবেন। সেই ডেটটা মানে আগে কিন্তু ওই প্রোডাক্টটা দিয়ে আর ইনভয়েস হবে না, এটুকু মাথায় রাখতে হবে। তাহলে এখানে কোয়ান্টিটি 300, আর এখানে হচ্ছে অ্যাজ অফ ডেট 2018, 1/1/2018 দিলাম। রেকর্ড পয়েন্টটাতে কি, যে মিনিমাম কত কোয়ান্টিটি আপনার হাতে থাকা অবস্থায় আপনাকে কুইক বুকস থেকে নোটিফাই করবে। তার মানে কথার কথা যে আপনার ধরেন এই যে যে মেসেজ গান, এটা একটা আপনার একটা রানিং আইটেম, ভালো সেল হয়। ঠিক আছে, এখন রানিং আইটেম যদি ভালো সেল হয়, আহ, এই প্রোডাক্টটা যদি আপনি চান যে না 300 পিস আমার হাতে এখন আছে, হুট করে যদি 300 পিসের থেকে 0 পিস হয়ে যায় বা 1-2 পিস বা 5 পিস হয়ে যায়, তাইলে আমার তো এটা তো আমি আমার সাপ্লায়ারের কাছ থেকে কিনবো, আবার স্টক করব। কিন্তু আমি চাচ্ছি এরকম অনিশ্চয়তায় না থাকতে। এমন আছে যে 300 পিস আজকেও সেল হয়ে যেতে পারে, যাইতেই পারে। কিন্তু অনিশ্চয়তায় না থেকে আমি কি করতে পারি, রেকর্ড পয়েন্ট থাকতে পারি, যে কি আমি এখানে 30 পিসও দিতে পারি, 50 পিস দিতে পারি, 40 পিস দিতে পারি, যে মিনিমাম এই প্রোডাক্টটা আমার 30-40 পিস হাতে থাকা অবস্থায় যেন আমাকে সিগন্যাল দেয় কুইক বুকস, বা আমাকে নোটিফাই করে যে না এটা আমার মানে রেকর্ড পয়েন্ট, অর্থাৎ আমার কোয়ান্টিটি অন হ্যান্ড আমার মাত্র 30 পিস আছে। মানে আমি যাতে রিস্টক করতে পারি সেইটা সিগন্যালটা যেন আমি পাই। তো আমি এখানে 30 রাখলাম, আপনি যদি 50 রাখেন, 40 রাখেন, 100 রাখেন, রাখতেই পারেন। মানে এটা কিন্তু সুবিধা দেয়, কারণ কোন প্রোডাক্ট নিয়ে কখন ফুরায় যাবে এটা তো বলা যায় না। এটা যদি আপনি দেন, এটা ম্যান্ডেটরি না, তারপর যদি আপনি এটা দেন তাহলে মিনিমাম 30 পিস থাকতে আপনাকে হাতে এটা স্মরণ করাবে। ঠিক আছে, এবার আসি ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট। এটা আপনার কিছু করার দরকার নেই, দেখবেন এখানে ইনভেন্টরি অ্যাসেট। ঠিক আছে, ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্টে অর্থাৎ এটা স্টার মার্ক করা আছে, এবং এটা ডিফল্টে যেটা থাকবে সেইটা, এখানে কোনো এডিট করতে যাবেন না। কেননা যে প্রোডাক্টগুলো আমার আছে সেইগুলোর যে অ্যাসেট অ্যাকাউন্টটা কি হবে, ইনভেন্টরি অ্যাসেট। ঠিক আছে, এখন শুধু ইনভেন্টরি হবে না, কিন্তু ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট হবে ইনভেন্টরি অ্যাসেট। ওকে, এটা কুইক বুকসের ডিফল্টে আছে, এগুলো চেঞ্জ করার দরকার নাই। এগুলো হচ্ছে মেজর টার্ম অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, কুইক বুকসে যেগুলো ডিফল্টে বাই ডিফল্ট করা আছে, এগুলো হচ্ছে আপনার মেজর যে অ্যাকাউন্টিং গুলো জানতে হয়। যে না, আমরা যেমন প্রফিট অ্যান্ড লস করতে গেলে অনেক কিছু জানা লাগে, ব্যালেন্স শিট প্রস্তুত করতে গেলে অনেক কিছু জানা লাগে। আর এখানে বাই ডিফল্টে সব ইন্টিগ্রেট করে দেওয়া আছে এমন ভাবে আপনি শুধু ট্রানজেকশন রেকর্ড করবেন। প্রফিট অ্যান্ড লস বলেন, ব্যালেন্স শিট বলেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, A to Z অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী এমন ভাবে সাজানো আছে, আপনি যদি ট্রানজেকশন দেন সবকিছু অটো জেনারেটেড হবে। তার মানে একজন অ্যাকাউন্টেন্টের খুব বেশি মানে এখানে অ্যাকাউন্টিং জেনে তারপরে অপারেট করা লাগে না। দেখতে পারবেন আশা করি, আমরা যখন সেলস এর পরে আর কি সেলস মানে চ্যাপ্টারে যাবো তখন দেখবেন যে শুধু ট্রানজাকশন করছি তার জন্য অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী কত সুন্দরভাবে আমার রিপোর্ট অটো জেনারেট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট দিলাম। এবার সেলস, এইখানে কি দিবেন? সেলসের ডেসক্রিপশন দিবেন। ধরেন সেলসের যদি কোনো স্পেসিফিক ডেসক্রিপশন মানে ডেসক্রিপশন থাকে তাই দিবেন, যদি না থাকে তাহলে ওই প্রোডাক্টের নামটাই দিয়ে দিলেন। যদি বায়ার দেয় তাহলে আপনি তারটা দিবেন। এমন না যে সব জায়গায় প্রোডাক্টের নাম কপি করে যাবেন, ব্যাপারটা কিন্তু তা না। এখন আসি, সেলস একটা চ্যাপ্টার আছে আর নিচে দেখেন পার্সেস একটা চ্যাপ্টার আছে, দুটো ইনফরমেশন। তাহলে ডেসক্রিপশনে তো আমি নামটা দিলাম। এখন এই সেলস আমি কয় টাকা করে এটা সেল করি? ধরেন আমি এটাকে 500 টাকায় সেল করি, সাপোজ 500 টাকায় সেল করি। এখন এই ইনকাম অ্যাকাউন্ট কি হবে? সেলস অফ প্রোডাক্ট ইনকাম। এই অনেক ক্ষেত্রে আমি একটা বিষয়ে বারবার বলতেছি, অনেক ক্ষেত্রে বাল্ক আকারে অ্যাড করলে বা ম্যানুয়ালি অ্যাড করলে এইখানে প্রোডাক্ট, ধরেন আমি প্রোডাক্ট সেল করছি, তার অ্যাকাউন্টিং কি হবে, সেটার ইনকাম অ্যাকাউন্ট কি হবে? সেলস অফ প্রোডাক্ট ইনকাম। কিন্তু অনেকেরই হয়ে যায় কি, প্রোডাক্টের ক্ষেত্রে এই ইনকাম অ্যাকাউন্ট হয়ে যায় সার্ভিসেস, আবার সার্ভিসের ক্ষেত্রে অনেকের ইনকাম অ্যাকাউন্ট হয়ে যায় সেলস অফ প্রোডাক্ট ইনকাম। একবার কুইক বুকসে কোর আপডেট চলাকালীন এরকম প্রবলেম সবার হয়ে গেছিল। মানে এটা ইচ্ছাকৃত না, আপডেট নিয়ে সব সার্ভিস ফিল্ডগুলো সেলস অফ প্রোডাক্ট ইনকাম হয়ে গেছে, আর সেলস অফ প্রোডাক্ট ইনকামগুলো সব সার্ভিস হেডে হয়ে গেছে। তো এটা কিন্তু আপডেটে একবার প্রবলেম হয়েছিল, একটু অবগত করে দিলাম। এটা প্রোডাক্টের মাধ্যমে যেগুলো ইনকাম হবে বা প্রোডাক্টের এখানে ইনকাম অ্যাকাউন্ট হবে সেলস অফ প্রোডাক্ট ইনকাম, আর সার্ভিসের হবে সার্ভিসেস, এখানে আছে। ঠিক আছে, আমরা অ্যাড করলে বুঝতে পারবো। আচ্ছা, এখন এই যে যে প্রাইসটা দিলাম, এখানে ইনকাম অ্যাকাউন্ট এখানে ডিফল্টে যেটা আছে সেটাই থাকলো, আমরা আর কিছু করলাম না, ডিসক্রিপশন দিলাম। এখন প্রাইস ইজ ইনক্লুসিভ অফ সেলস ট্যাক্স, মানে ইনক্লুসিভ একটা ব্যাপার, এক্সক্লুসিভ একটা ব্যাপার। মানে এক্সক্লুসিভ বলতে এক্সক্লুড থাকা ওইটার ভিতরে। ঠিক আছে, আর
মানে কি বলতে চাচ্ছে, এই 500 টাকার ভিতরে ট্যাক্স দেওয়া, মানে আপনার যে এই প্রোডাক্টটা সেল করার ক্ষেত্রে যে ট্যাক্সটা আছে এটা কি এই 500 টাকার ভিতরে, মানে ট্যাক্স সহ 500 টাকা না ট্যাক্স বাদে 500 টাকা? তা আমরা ট্যাক্স বাদেই 500 টাকা ধরবো। আমরা এই ইনক্লুসিভ ট্যাক্স দিব না যে এই 500 টাকার ভিতরেই ট্যাক্স, এটা কখনো দিব না। এখানে যদি টিক মার্ক দেন তাহলে বোঝাবে কি জানেন, ইনক্লুসিভ অফ ট্যাক্স, এটার ভিতরে ট্যাক্স, আর এক্সক্লুসিভ হচ্ছে যে না এটা বাদে ট্যাক্স। ওকে, তো ইনক্লুসিভ এক্সক্লুসিভ ব্যাপারটা কিছু করার দরকার নেই, এরকম থাকবে এরকমই। তো না, আমার প্রাইস দিব একরকম, এরপরে ট্যাক্স আলাদা আমরা দিব। আর এখানে সেলস ট্যাক্স, এখানে যদি এমন হয় যে না এই প্রোডাক্টে শুধুমাত্র 10% ট্যাক্স, তাহলে আপনি 10% ট্যাক্স দিয়ে দিবেন। কিন্তু যদি এমন হয় যে না এই এই প্রোডাক্টটা কারোর কাছ থেকে আমি 10% ট্যাক্স রাখতে পারি, কথার কথা যে আমার ইউকেতে আমার বিজনেস, ইউকের ভিতরে আমি 10% ট্যাক্সে বিক্রি করতে পারি, কিন্তু ইউকে বাদে আন্তর্জাতিক পরিমণ্ডলে যাদের কাছে আমি বিক্রি করি তাদের কাছ থেকে আমি 12% রাখি। সেক্ষেত্রে আপনি যদি 10% দেন তাহলে কিন্তু আপনার ভুল হবে, পদে পদে ভুল হবে। ওকে, কাজেই এরকম স্পেসিফিক রাখবেন সেই ক্ষেত্রে যেটা সব দিক দিয়ে ফিক্সড, কোনো 19-20 নাই। যদি এমন হয় যে না এক একজনের সাথে এক এক রকম ট্যাক্স রাখতে হয়, বা এক এক দেশের সাথে বিজনেস পলিসিতেই এটা আছে যে না আমার দেশের ভিতর থেকে কেউ কিনলে 10%, দেশের বাইরে কিনলে 12%, তাহলে আপনি সেক্ষেত্রে এটা দিবেন না। আর যদি ফিক্সড এমন কিছু থাকে যে না এই প্রোডাক্টে 10% যে কিনুক, তাহলে সেটা দিতে পারেন। ওকে, তাহলে এই গেল মানে সেলস ইনফরমেশন। এবার আসি পার্সেসে। পার্সেস ডিসক্রিপশনে প্রোডাক্টের নাম দিব, বা যদি অন্য কিছু থাকে বায়ার যদি দেয় তাই দিব, দিলাম। এবার পার্সেস কস্ট। পার্সেস কস্টটা কি, এই যে 500 টাকা আমি যেটা বিক্রি করতেছি এটা কিনছেন কত, ধরেন আমি 380 দিয়ে কিনছি সাপোজ। ওই বাকি বুঝেন না যে 120 টাকাই লাভ করছে একটা প্রোডাক্টের, ব্যাপারটা তা না, আগে বোঝাতে হবে। ঠিক আছে, এই যে আবার টিক মার্ক উঠে গেছে। আচ্ছা, 380, এর সাথে আনুষঙ্গিক অনেক খরচ আছে, যাও পার্সেস কস্ট 380 দিলাম। এবার এক্সপেন্স অ্যাকাউন্ট কি হবে, যে আমি যে যে এই প্রোডাক্টটা কিনতেছি, আগে পার্সেস করছি তারপরেই তো বিক্রি করতেছি, আমি তো ম্যানুফ্যাকচারিং করতেছি না, কথার কথা। তো এখন এক্সপেন্স অ্যাকাউন্ট কি হবে, কস্ট অফ সেলস। কস্ট অফ সেলস মানে আপনি এই পার্সেস করেন বা যা করেন এখানে কস্ট অফ সেলস হিসেবে দেখাচ্ছে। এটা হেডটা রিলিভেন্ট, মানে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী যে কোনো প্রোডাক্ট আমরা পার্সেস করলে সেটা কিন্তু কস্ট অফ সেলস এর ভিতরে যায়। ওকে, তাহলে পার্সেস কস্ট দিয়েছি 380। এখন বলছে যে কস্ট ইজ ইনক্লুসিভ অফ পার্সেস ট্যাক্স, না এটাও না, মানে আমার পার্সেস ট্যাক্স, সরি পার্সেস রেট, সেলস রেট দুটোই কিন্তু ইনক্লুসিভ না, কোনোটাই না। ইনক্লুসিভ দিলে কিন্তু আলাদা ট্যাক্স দেওয়ার অপশন থাকবে না, কাজে ইনক্লুসিভ দিব না। পার্সেস ট্যাক্স এখান থেকে যদি মনে হয় যে না আমি এটা কেনার ক্ষেত্রে 8% ট্যাক্স দিয়েই কিনি, এমন কিছু ফিক্স, তাহলে আপনি 8% দিলেন। ঠিক আছে, যদি এমন হয় যে না আমি এই এই প্রোডাক্টটা 3জন সাপ্লায়ারের কাছ থেকে কিনি, কেউ 8% ট্যাক্স নেয়, কেউ 10% নেয়, বা 3টা কান্ট্রি থেকে আমি কিনি, যে সাপোজ চায়না থেকে আমি ইম্পোর্ট করি এই প্রোডাক্টটা, সেক্ষেত্রে 10% দিতে হয়। আবার দেখা যাচ্ছে যে এইটা আমি জাপান থেকে আনি, সেটা 8% দিতে হয়, তাইলে কিন্তু এখানে ফিক্সড ট্যাক্স দিবেন না। আশা করতেছি বুঝতে পারতেছি কোথায় ফিক্সড কোনো কিছু দিবেন আর কোথায় ফিক্সড কোনো কিছু দিবেন না। যেখানে ফিক্সড দিবেন না সেখানে ম্যানুয়ালি ওইটা ইনভয়েস করতে গেলে বা সেলস করতে গেলে পারচেস করতে গেলে যা করেন, তখন হচ্ছে আপনার একবার ক্লিক করে দিতে হবে। আর যদি কিছু ডিফল্টে দিয়ে রাখতে চান, ওটা কিন্তু ওইটা ডিফল্টে থেকেই যাবে, ওটা যদি পরবর্তীতে সংশোধন না করেন থেকে যাবে। কাজেই তখনই দিবেন যেটা 100% ফিক্সড, তখন আপনি এখান থেকে ফিক্সড করে দিবেন। আর আর কখনো এভাবে দিবেন না। অপশন আছে আপনার মতো করে। এখন আছে দেখেন কি, প্রিফার্ড সাপ্লায়ার। যদি কোনো স্পেসিফিক একজন সাপ্লায়ারের কাছ থেকে আপনি এই প্রোডাক্টটা কিনেন, ধরেন এখানে কার্সন লুইস, ওনার কাছ থেকে এই ক্যামেরন লুইস, ওনার কাছ থেকে এই প্রোডাক্টটা আপনি কিনেন, তাহলে ওনাকে আপনি অ্যাড করে রাখলেন এখানে। ঠিক আছে, এই প্রোডাক্ট ডাটাবেজে। আর যদি মনে হয় যে না এই প্রোডাক্ট আমি 2-3 জনের কাছ থেকে কিনি, তাহলে কাউকেই অ্যাড করার দরকার নাই। তাহলে কখন অ্যাড করবেন কখন করবেন না কোনটা, আশা করি বুঝতে পারছেন। এটা আমরা অ্যাড করে সেভ অ্যান্ড নিউ না করলে, সেভ অ্যান্ড নিউ করলে আবার একটা পপ আপ আসবে, এটা তো সেভ হবে, আর একটা পপ আপ আসবে, আমরা সেভ অ্যান্ড ক্লোজ করবো। আগে সেভ অ্যান্ড ক্লোজ করে দেখি। ঠিক আছে, দেখেন আমাদের ইন্টারফেসটা চেঞ্জ। এখন দেখেন এই দুটো আমাদের আছে, আওয়ার্স একটা, সার্ভিসেস একটা, এই দুটো আমাদের আছে। এখন এই দুটো কেমন আছে দেখেন, সার্ভিসেস এখানে টাইপ সার্ভিস, আর কিছু নাই। আর মেসেজ গান যেটা আমরা অ্যাড করছি, দেখেন মেসেজ গান আছে, সেলস ডেসক্রিপশন আছে, কোয়ান্টিটি অন হ্যান্ড আছে, ক্যাটাগরি ইনভেন্টরি, এসকিউ কোড দিয়েছি, টাইপ ইনভেন্টরি, প্রাইস 500 অর্থাৎ সেলস যেটা, আর কস্ট 380, সবকিছু চলে আসছে। ঠিক আছে, আর এ দুটো ডিফল্টে থাকবে সবার, আওয়ার্স আর সার্ভিসেস। ওকে, এখন আমরা কি করব, বাল্ক আকারে অ্যাড করবো, তার মানে প্রোডাক্ট যেমন করছি সেভাবে সার্ভিসটাও সেম। ওকে, তো এই প্রোডাক্ট সার্ভিস একটা করলে আপনি আরেকটা করতে পারবেন, শুধু ক্যাটাগরিটা এখানে, ক্যাটাগরি প্রোডাক্টে হবে ইনভেন্টরি, আপনার সার্ভিসে হবে সার্ভিসেস, এই যে সার্ভিসেস দিয়ে দিবেন ওখানে যেটা সার্ভিস অ্যাড করা আছে। আবার টাইপেও কিন্তু সার্ভিসেস, এই যে এইটা যেমন। ওকে, এই দুটো যেমন দেখা যাচ্ছে এরকম। এইখানে চেঞ্জ মানে প্রোডাক্ট সার্ভিস অ্যাড করার প্রসিডিউর সেম। এখন আসি আমরা বাল্ক আকারে অ্যাড করব কখন বা কিভাবে। আমাদের এখানে কিন্তু ডাটা আছে, আমরা এখানে যাব,
এই যে ক্লাস ডাটাবেজে এখানে দেখেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আছে, এই একটার ভিতরে কম্বাইন দুটো আছে, আবার আলাদা আলাদাও আছে। কেন? ধরেন এখানে যদি যান একটু খেয়াল করেন, এখানে কতগুলো আছে আমরা একটু দেখি। 96টার মতো আছে। এই মেডিকেল ইকুইপমেন্ট যা যা দরকার, বা শুধু ইকুইপমেন্ট না, মেডিকেল সার্ভিসও যা আছে তার ভিতর দিয়ে টোটাল 98টা আছে। তার মানে একটা নিশে, মেডিকেল বা ফার্মাসিউটিক্যাল নিশে এতগুলো প্রোডাক্ট অনেক বড় ব্যাপার। এর বাইরে খুব কম প্রোডাক্টই থাকবে। মানে মেডিকেল মানে যে হাজার প্রকারের ওষুধ তা না, এখানে এক প্রকারের ওষুধ নাই। ইকুইপমেন্ট আছে, বিভিন্ন সার্ভিস আছে, আবার যন্ত্রপাতি যন্ত্রাংশ আছে, ঠিক আছে। এখানে কোনো একটা ওষুধ নাই, ঠিক আছে। বিশেষ করে মেডিকেলে যে সার্ভিসগুলো দেওয়া হয় সার্ভিসগুলো আছে, আর মেডিকেল প্রোডাক্ট অর্থাৎ মেডিকেল ইকুইপমেন্ট গুলোই আছে। ওকে। তার মানে তার ভিতরে এই সেইগুলো ধরে 98টা প্রোডাক্ট মানে অনেক কিছু। এই এক ক্যাটাগরিতে এর বাইরে আর লাগে না প্রোডাক্ট। ঠিক আছে, আমি চেষ্টা করছি সব প্রোডাক্ট এখানে ইনক্লুড রাখার। এখন দেখেন এইখান থেকে শুরু করে এই টাইপ দেখেন, সার্ভিস কোন পর্যন্ত? এই পর্যন্ত, এই যে এই সার্ভিস। ওকে, এই পর্যন্ত সার্ভিস, এইগুলো সার্ভিস, সার্ভিস পর্যন্ত লেখা আছে দেখেন। এই যে এইগুলো এইগুলো কিন্তু এই যে যে নিচে 300 300 এগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে। তার উপরে যেগুলো সেগুলোর ক্ষেত্রে এগুলো কোয়ান্টিটি অন হ্যান্ড সার্ভিসে প্রযোজ্য না। এই জন্য উপরেগুলো সার্ভিস, আর এখান থেকে প্রোডাক্ট শুরু, এখান থেকে হচ্ছে এই জন্য কোয়ান্টিটি অন হ্যান্ড গুলো প্রযোজ্য। এখানে দেখেন সার্ভিসটার নাম সার্ভিস লেখা আছে, কিন্তু এই যে নিচে যেটা প্রোডাক্ট যেটা স্টক লেখা আছে, এখন এখানে আমরা নামটা চেঞ্জ করে ফেলবো, ইনভেন্টরি দিব। তা আমরা একটু দেখি, এটা তো প্রোডাক্ট এবং সার্ভিস উভয় মিলেই এই ফিল্ডটা। আগে একটু দেখিনি কলাম কি কি আছে। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নেম আছে, সেলস ডেসক্রিপশন আছে, এসকিউ কোড আছে, টাইপ কোনটা প্রোডাক্ট আর সার্ভিস, সেলস প্রাইস রেট অর্থাৎ যেটা বিক্রয় মূল্য, ট্যাক্স অন সেলস এর কলাম আছে। সবই যে দেওয়া থাকবে এমন না, প্রাইস রেট ইনক্লুডিং, সরি ইনক্লুড ট্যাক্স, তারপর ইনকাম অ্যাকাউন্ট আছে, সার্ভিস কোনটা আর সেলস অফ প্রোডাক্ট ইনকাম কোনটা কোনটা, পার্সেস ডেসক্রিপশন আছে, পার্সেস কস্ট আছে, অর্থাৎ কস্ট দুই রকমই আছে, সেলস প্রাইস আছে আর পার্সেস কস্ট আছে, ট্যাক্স অন পার্সেস আছে, পার্সেস কস্ট ইনক্লুড ট্যাক্স আছে। আহ, তারপরে আছে কি এক্সপেন্স অ্যাকাউন্ট, কোয়ান্টিটি অন হ্যান্ড, দেখেন এই দিকে এই যে কোয়ান্টিটি অন হ্যান্ড আছে। আবার লো স্টক অ্যালার্ট, যে মিনিমাম কত পিস প্রোডাক্ট হাতে থাকা অবস্থা আমাকে লো স্টক অ্যালার্ট করবে। এরপর স্টক অ্যাসেট অ্যাকাউন্ট আছে, এখানে কিন্তু কিছু দেওয়া নেই। আবার কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট আছে। এগুলো হচ্ছে কলাম আছে আমাদের। এখন যাই, এটা তো আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দুটো মিলাই। এখন যদি আমরা যাই শুধু এই যে অল স্টক প্রোডাক্ট বা অল সার্ভিস প্রোডাক্ট, এখানে যদি আমরা একটু যাই, ধরেন এখানে সার্ভিসটা আমরা ওপেন করি, ধরেন এটা সার্ভিস। মানে ওই ওই যে 98টা তার ভিতর থেকে সার্ভিসটা আলাদা করছি, কেমন অ্যাড করতে হবে আমাদের আলাদা। আমি 3টা ফাইলই আপনাদের দিয়ে দিব ডাটাবেজে, যাতে করে আপনারা 3টাই করতে পারেন। আর এই দেখেন সার্ভিস আলাদা প্রোডাক্ট আলাদা। এখন এখানে আছে স্টক, এখানে স্টকটারে আমরা ইনভেন্টরি নাম দিব, কারণ আমরা এখানে জার্মানের একটা সফটওয়্যার নিয়েছি, যেটাই মানে এটা তফাৎ মানে কিন্তু মামুলি তফাৎ, এটা খুব বেশি তফাৎ না যে এক জায়গায় বলা হয় প্রোডাক্টকে স্টক আর এক জায়গায় ইনভেন্টরি, এটা দুটোই আনুষঙ্গিক। গোটা পৃথিবীব্যাপী এই বহুত দেশে এই তফাৎটা পাবেন, কোথাও ইনভেন্টরি কোথাও স্টক। এটা মেজর কোনো ইস্যু না। এখন ব্যাপারটা হয়েছে কি, যে আমাদের এই স্টকের নামটা চেঞ্জ করতে হবে, আর বাকি কলাম সব সেম আছে। এখন এবং এই দুটো একসাথে অ্যাড করতে পারবো না আমরা, বা করবো না, এলোমেলো হয়ে যাবে। সার্ভিস এবং প্রোডাক্ট দুটো আলাদা আলাদা অ্যাড করবো। তা চলেন আমরা এখান থেকে ইনভেন্টরি, একটা ইনভেন্টরি লিখে বাকিগুলো এখানে ইনভেন্টরি দিয়ে দেবো। ধরেন INVENTORY, ইনভেন্টরি একটু লিখি, পরেরগুলো দেখি কপি করে দিলে আসে কিনা। আসতেছে, ওকে। ইনভেন্টরি, আমি এখানে ইনভেন্টরি দিয়ে দিচ্ছি আপনাদের গুলোতে, সমস্যা নেই। আচ্ছা, এই ইনভেন্টরি দিয়ে দিলাম। এখন কিন্তু ইনভেন্টরি হয়ে গেল সবগুলো আমার প্রোডাক্টগুলো। এখন আমি আলাদা আলাদা অ্যাড করব। এখানে কিন্তু আমার সাজানো আছে ফাইল, মানে আমার মতো করেই সাজানো আছে, আশা করি আপনাদের ভুল হবে না। এখন আমরা যাব অ্যাড করার ক্ষেত্রে। এখন এখানে তো আমরা ম্যানুয়ালি অ্যাড করছি একটা, এখন যাব কোথায়? এই মোর, এখানে তো আমরা ক্যাটাগরি অ্যাসাইন ক্যাটাগরি করবো আর নিউতে। এখন দেখেন নিউতে আগে যেমন একটা ম্যানুয়ালি অ্যাড করছি, এখন নিউর ভিতরে আবার এই আইকন, মানে আলাদা দুটো বাটন না। ম্যানুয়ালি করতে গেলে এই নিউতে ক্লিক করবেন, আবার বাল্ক আকারে অ্যাড করতে গেলেও নিউতে ক্লিক করবেন। এমন না যে নিউ আর পাশে যে ড্রপ ডাউন দুটো দুই বাটন, তা কিন্তু না। বাটন কিন্তু একটা, কিন্তু অপশন ভিতরে আছে। নিউতে ক্লিক করলে কি অ্যাড করবেন? সার্ভিস, ইনভেন্টরি আইটেম, নন ইনভেন্টরি আইটেম, বান্ডেল, আর ব্যাস ইম্পোর্ট। এই ব্যাস ইম্পোর্টটা কি? ইম্পোর্ট কথাটা আছে তাতে তো বুঝতে পারতেছেন, মানে বাল্ক আকারে ইম্পোর্টটা এখান থেকে আপনি করতে পারবেন। আবার ম্যানুয়ালি একটা একটা অ্যাড করতে গেলে এই চারটা যে কোনো একটা, ধরেন আমি সার্ভিস অ্যাড করবো, সার্ভিসে ক্লিক করলে একটা সার্ভিস আমি সিঙ্গেল অ্যাড করতে পারি। আর ব্যাস অপশন থেকে আমি
এই ধরেন এই যে আমার সার্ভিস একটা অ্যাড করার ম্যানুয়ালি অপশন চলে আসছে। এখন যদি আমি স্টক অ্যাড করতে যাই, এই যে স্টক বা ইনভেন্টরি, এখানে ইনভেন্টরি আইটেমে ক্লিক করলে এখান থেকে আমি একটা অ্যাড করতে পারবো সিঙ্গেলে। কিন্তু যদি আমি ব্যাচ অপশনে যাই, দেখেন এখানে ব্যাচ অ্যাকশনে, ব্যাচ ইম্পোর্টে যদি ক্লিক করি, এখান থেকে আমি বাল্ক আকারে অ্যাড করতে পারবো। ওকে, দেখেন কোথায় নিয়ে গেছে, যে ইন্ট্রোডিউসিং দ্য নিউ ব্যাচ ট্রানজাকশন এক্সপিরিয়েন্স। এটা কিন্তু নতুন আসছে, এই যে যে চেঞ্জটা, এটা নতুন, আগে এরকম ছিল না। তাহলে আমরা লেটস গোতে যাব, আবার এই যে এখানে যখন আসবো লেটস গোতে যাব। এখন এখানে কি আছে দেখেন, এখানে বাই সেল বিভিন্ন রকম অপশন আছে। এখানে নিচে একটা কলামের মতো করে আছে, এটা আছে গুগল শিটের মতো করে দেওয়া, যে এর ভিতরে আপনি কিন্তু পেস্ট করে দিতে পারেন। আবার ইম্পোর্ট সিএসভি বা এক্সেল ফাইলও করতে পারেন, ঘাবড়ে যাওয়ার কারণ নাই। এখানে আপনি গুগল শিটের মতো বা টাইপ করে এক একটা করে কপি করে করে পেস্ট করতে পারেন, ঠিক আছে, কোথায় কি কি যাবে সবকিছু এখানে এক একটা করে গুগল শিটের মতো করে পেস্ট করতে পারবেন, বা এক্সেল শিটে যেমন এক একটা করে করা যায় সেভাবে করতে পারবেন। এখন আমরা তো এই এক একটা করে করব না, কিন্তু সেই অপশনটা ওরা দিয়ে রাখছে। এখন আমরা কি করব, এই প্যানেলে যখন আসবো, কোথায় কোথায় ক্লিক করে আসছি এটা আবার যেন ভুলে যান না, যে না কোথায় ক্লিক করছি, এরকম আসছে আমরা ওকে করছি, বলছে যে নতুন এখানের ইন্টারফেস আসছে, আমরা ওকে করলাম, ওকে করলে এখানে চলে আসছে। এখন দেখেন প্রোডাক্ট এন্ড সার্ভিস আছে, এখানে আর কোনো অপশন কিন্তু এখানে নাই। এখন কি ইম্পোর্ট সিএসভি আর এক্সেল, এখানে ক্লিক করলে আমরা একটা ফাইল পাবো, ঠিক আছে, এই যে ডাউনলোড স্যাম্পল ফাইল। আবার কেটে দিয়ে দেখাচ্ছি, যে এই প্যানেলে আসার পরে ইম্পোর্ট সিএসভি বা এক্সেল এখানে ক্লিক করব। এরপরে হচ্ছে আমরা এখান থেকে যে আপলোড করার আগে বা ইম্পোর্ট করার আগে, এই যে ডাউনলোড দিস স্যাম্পল সিএসভি, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এই সিএসভি ফাইলটা আমরা এখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করলে কোথায় যাচ্ছে, এই যে যাচ্ছে, এটা আমরা কাট করে আগে স্ক্রিনে নিয়ে দেখবো যে এখানে কি আছে না আছে। তারপরে হচ্ছে ইম্পোর্টের কথাবার্তা, ঠিক আছে, সরি, ওয়েট, এই যে এখানে পেস্ট করি। এটাকে হচ্ছে আমরা আর একটু সাইডে নেই, নিয়ে ওপেন করবো। এই যে ওপেন করলাম, দেখেন এখানে কি আছে, কয়েকটা দেওয়া আছে, যে প্রোডাক্ট ক্যাটাগরি, আইটেম, এসকিউ, সেলস ডেসক্রিপশন, এই অনেক কিছুই আছে, ডিটেলস আর কি মোটামুটি, ঠিক আছে। এখন আমরা কি করব, এক নাম্বার ঠিক থাকবে, যে দেশই হোক এক নাম্বার ঠিক থাকবে, ডিলিট করব। তার মানে কি, ইউকেতে একরকম থাকতেই পারে, ইউকেতে এই প্রোডাক্ট ক্যাটাগরি গুলো একরকম থাকতে পারে, ইউএসএ আর একরকম থাকতে পারে। কিন্তু এই যে স্যাম্পল ফাইল যদি আমি ডাউনলোড করে নিই, তাহলে আমার ভুল হওয়ার চান্সই নাই, তাহলে আমার ওগুলো চেক করার দরকার নাই, ঠিক আছে। তাই আমি সিএসভি ফাইলটা ডাউনলোড করলে মনে করেন 7 গুণ মাপ, সেভ, ওকে, ইয়েস দিলাম। সিএসভি ফাইল একটু অন্যভাবে সেভ করতে হয়। এখন আমি প্রোডাক্ট আইটেম এগুলো একটু কেটে দিই, কেটে দিয়ে এই যে এখানে আরো একটা আছে, অল সার্ভিস অল প্রোডাক্ট, কেটে দিয়ে আমি এই ফাইলটাকে, যে ফ্রেশ যে ফাইলটা, সেটা তো আমি এখানে রেডি করছি, ব্লাঙ্ক, ঠিক আছে। এইটাকে আমি একটু দেখি যে আমার কি কি লাগবে আর আমি কি কি অ্যাড করব। আমরা যেহেতু আসছি প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে, এখানে প্রোডাক্ট সার্ভিস দুটোই আমরা অ্যাড করতে পারবো। এখন এক একটা করে আমরা অ্যাড করব। এখানে আমরা এই ফাইলটা যে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে এখন যদি আমরা এই ফাইলটা যাই, দেখি যে কি কি আছে এখানে, প্রোডাক্টের সার্ভিস নেম, এগুলো কিন্তু সিএসভি ফাইল, এটা একটু যেই চওড়া করবেন টান দিয়ে, যে কি লেখা আছে ভিতরে দেখতে চাইবেন, ওটা কিন্তু আবার পরে কেটে দিলে আবার যাতাই হয়ে যাবে, ওটা এরকম থাকে না, ঠিক আছে। এখন আমরা আগে কি করব, আগে আমরা দেখা যাচ্ছে যে প্রোডাক্ট অ্যাড করে আসি, নাকি সার্ভিস অ্যাড করবো আগে, কোনটা, যে কোনো এক একটা করে অ্যাড করতে হবে, প্রোডাক্ট সার্ভিস দুটোই একসাথে হবে না। তাহলে আমরা ধরেন আগে হচ্ছে আহ, আগে সার্ভিস অ্যাড করে আসি, সমস্যা নেই। সার্ভিসগুলো নিচ্ছি, এখান থেকে কপি করতেছি, কপি করে এই পুরোটা এই পর্যন্ত, যে এখানে কিন্তু সব সার্ভিস আপনাদের দেখেন 3টা শিট দেওয়া আছে। আহ, আপনাদের লিস্টে অর্থাৎ ক্লাস 3-তে দেখবেন 3টা শিট, ক্লাস শেষ করে দেখেন, এখন দেখেন না। 3টা শিট দেওয়া আছে, একটাই আছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আর আরেকটায় শুধু প্রোডাক্ট আর একটা শুধু সার্ভিস, 3টা শিট। ওকে, তাহলে আপনারা প্রথমে হচ্ছে সার্ভিসেরটায় যাবেন, সার্ভিসেরটা যায় এখানে আপনি একবারে যদি পেস্ট করেন, আমি একবারে পেস্ট না করি, আগে একটু বুঝাই দিই ব্যাপারটা। অল সার্ভিসে গেলাম, এখান থেকে প্রোডাক্ট আর সার্ভিস নেমগুলো নিলাম, নেমগুলো কপি করে নিলাম, নিয়ে এই যে ফাইলটা আমার কুইক বুকস, এই এখানে প্রোডাক্ট বা সার্ভিসগুলো পাতায় দিলাম। এরপরে আছে কি, ক্যাটাগরি। আমি দেখি যে আমার ক্যাটাগরি কোথায় আছে, আমার 19-20 থাকতেই পারে। এই দেখেন এই যে এই 19-20 আছে, ওকে, ক্যাটাগরি কিন্তু এখানে চেঞ্জ আছে।
এখন আমি কি নিব? টাইপ নিব, টাইপ ক্যাটাগরি সেম, কিন্তু দুটো কলামই কিন্তু আছে। টাইপও আছে সার্ভিস, ক্যাটাগরিও সার্ভিস, এই জন্য আমি ক্যাটাগরিটা আগে নিচ্ছি। ওকে, ক্যাটাগরিটা নিয়ে দেখছেন এখানে চেঞ্জ, এই যে আইটেম টাইপ, এই যে ক্যাটাগরি দিছি সার্ভিস। আইটেম টাইপ কি হবে? এটাও কিন্তু সার্ভিস হবে। এখন এই ক্যাটাগরিতে নাম দেওয়া যেতে পারে, দাঁড়ান এখানে নাম আছে কিনা একটু দেখে নিই। ওয়েট, এখানে কোনোটা পরে থাকতে পারে। ও, ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশন যদি আমার আলাদা কোনো কলাম থাকে এখানে, তাহলে আমি ক্যাটাগরি ঘরে, আচ্ছা না না ঠিক আছে, এই ক্যাটাগরিও সার্ভিস, আইটেম ও টাইপও সার্ভিস, ঠিক আছে। যে আমি কোন ক্যাটাগরিতে দিতে চাই, আর যদি ওই ওই এইগুলোর স্পেসিফিক ক্যাটাগরি দিতে চান যে না এইগুলোর নাম এই আলাদা আলাদা ক্যাটাগরি হবে, তাও দিতে পারেন, ঠিক আছে। তা আমি মনে করেন যে আলাদা ক্যাটাগরি যদি এখান থেকে এটার নাম আলাদা দিই, না সার্ভিসে থাকুক, ক্যাটাগরি সার্ভিস, আইটেম টাইপও সার্ভিস থাকুক, সমস্যা নেই। এরপরে এসকিউ কোড, ঠিক আছে। এসকিউ কোড মানে আমি বলতে চাচ্ছি ক্যাটাগরিতে যদি আপনি এই প্রোডাক্টের নামগুলো এইগুলো হুবহু কপি করে এইগুলো দেন, তাহলে এইগুলোর নামে ক্যাটাগরি অটো এক একটা হয়ে যাবে, ঠিক আছে। তো ওটার দরকার নেই, সার্ভিস ক্যাটাগরি থাকুক, আইটেম টাইপও সার্ভিস। এখন হচ্ছে এসকিউ কোড। এসকিউ কোড আমি দিব, এসকিউ কোড, এসকিউ কোড এই যে এইগুলো আমি দিব। ওকে, দেখেন এখানে কিন্তু কলাম এলোমেলো আছে, দেখছেন? কারণ একটা হচ্ছে ইউকের আর একটা এখন হচ্ছে জার্মানির, তার মানে কলাম দেশ ভেদে এলোমেলো আছে। আমার কিন্তু খাটতেছে না, তার মানে আমার এক একটা করে, আমি যদি ওইভাবে একবারে নিয়ে আসতাম ভুল হতো কিন্তু, এই জন্য পড়ে দেখতে হবে। আচ্ছা, এসকিউ কোড নিলাম, এখন কি নিব? এখন নিব সেলস ডেসক্রিপশন। এখন নিব সেলস ডেসক্রিপশন, এই যে এটা প্রোডাক্টের নাম যা সেরকমই সেলস ডেসক্রিপশন যা থাকবে আনলাম, সেলস ডেসক্রিপশন দিলাম। এবার আছে সেলস প্রাইস বা রেট থাকবে, এই ডেসক্রিপশনটা একটু বড় হবে, সেলস প্রাইস বা রেট, সেলস প্রাইস বা রেট এইটা। সরি, সেলস প্রাইস বা রেট দিলাম। এবার সেলস প্রাইস রেট ইনক্লুড ট্যাক্স, এটা আমার নাই, ট্যাক্স অন সেলস প্রাইস রেট নাই। ইনকাম অ্যাকাউন্ট আছে, ইনকাম অ্যাকাউন্ট কি হবে? সার্ভিসেস, ইনকাম অ্যাকাউন্ট হবে সার্ভিসেস এটা, ঠিক আছে, সার্ভিসেস। এটা কপি করবেন, যেগুলো হুবহু ঠিক আছে সেগুলো আপনি নিবেন, সমস্যা নেই, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে নিবেন। নিলাম। এবার কি আছে? পার্সেসে কি কি লেখা আছে? পার্সেস, এইগুলো একটু বড় করবেন। পার্সেস ডেসক্রিপশন, আচ্ছা এটা পার্সেস ডেসক্রিপশনেও কিন্তু এইগুলো দিয়ে দিবেন, সেলস ডেসক্রিপশনেও যা পার্সেস ডেসক্রিপশনেও এই ব্যাপারগুলো থাকবে। মানে প্রোডাক্টের নাম আছে, ও সরি, একটু এই, এটা কপি করলাম, পার্সেস ডেসক্রিপশনে এটা দিয়ে দিলাম। ওকে, এবার কি আছে? পার্সেস কস্ট, হ্যাঁ এবার পার্সেস কস্ট আছে। আচ্ছা আমি লিঙ্কটা একটু দিয়ে নিই, জাস্ট মিনিট, একটা লিঙ্ক আসছে, 35-এ দিয়েছে। আচ্ছা, দিলাম পার্সেস ডেসক্রিপশন দিছি, এবার পার্সেস কস্ট দিব। পার্সেস কস্ট, পার্সেস কস্ট আমি এখান থেকে লিস্টে নিয়ে আসবো, ওই লিস্টের থেকে না, এইখান থেকে। সেলস প্রাইস তো দিয়েছি, এখন দিব পার্সেস কস্ট, এই যে পার্সেস কস্ট, এটা দিয়ে এখানে যাব, পার্সেস কস্টটা এখানে দিয়ে দেবো। এরপরে কি কি আছে একটু দেখি। পার্সেস কস্ট ইনক্লুড ট্যাক্স, ট্যাক্স অন পার্সেস এক্সপেন্স, আর কি কি আছে আমার লিস্টে একটু দেখবো। এখানে না, এই লিস্টে কি কি আছে এটা তো দিয়েছি, আর দেওয়ার মতো আছে শুধু ডেট, আর কিছু নাই আমার। তাহলে আমি ডেটটা কপি করব, কপি, কপি করলাম, কপি করে এইটা আমি পাতায় দিই। দাঁড়ান একদম লাস্টে, অ্যাসেট অ্যাকাউন্ট, কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট মেবি, এইটা মেবি এই যে এইখানে, ওইটা কিন্তু লাস্টে ডেট আছে, আর এইটা কিন্তু এখানে আছে। এই কলামগুলো কিন্তু একটু চওড়া করে করে দেখবেন, সিএসভি ফাইলে প্রবলেম কিন্তু এইটা যে কি লেখা আছে একজাক্ট দেখা যায় না। এ দেখেন কোয়ান্টিটি দিয়ে দুটো লেখা, আমি কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট আর কোয়ান্টিটি অন হ্যান্ড, যেহেতু সার্ভিস সেহেতু কোয়ান্টিটি অন হ্যান্ড থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমি এখানে দিয়ে দিব। আর লাস্টে কি আছে? ইনভেন্টরি কি? ইনভেন্টরি এটা আমার কোনো কিছুই না, আমার যেগুলো আছে এতটুকু, ঠিক আছে।
আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমার কি করতে হবে, এটা সেভ করবো এই ফাইলটা। সেভ, ইয়েস। এটাও কেটে দিব, কেটে দিলে আরেকবার দেখেন, কেটে দেওয়ার সময় আরেকবার সেভ নেয়, আরেকবার সেভ নেয়, এরকম নেয় সিএসভি ফাইলটা। তাহলে এখন আমি হচ্ছে, সরি, এখন হচ্ছে আমি এই ফাইলটা, এই যে যেখানে দেখলাম, এটা একটু ওপেন করে আবার দেখবো। দেখেন এই যে ছোট হয়ে গেছে, দেখছেন? আমি করছি কি, আবার টান দিলে সেভ করার পরে আবার কিন্তু ছোট হয়ে গেছে, কিন্তু আমি ঠিক রাখছি। যদি আপনি চান যে আরেকবার আমি এটা রিভাইজ করব, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে আমি একটু দেখবো আরেকবার সঠিক আছে কিনা সবকিছু, আপনি আরেকবার দেখতে পারেন। আমি বুঝতেছি যে না, আমার ঠিক আছে। এখন এটা দিব হচ্ছে, আহ, ধরেন নাম দিলাম সার্ভিস, সার্ভিস, সার্ভিসেস ইউকে, জাস্ট এতটুকু নাম দিলাম, বোঝার সুবিধার্থে আর কি। এটা ফাইলটা বানালাম। বানানোর পরে এখন আসছি আমি এখানে, এখানে এসে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমি এখান থেকে দিয়ে দিব কোনটা, সার্ভিসেস ইউকে, এই যে এই ফাইলটা। ঠিক আছে, সার্ভিসেস ইউকে দিয়ে দিব, দিয়ে ওপেন। এটা দিয়ে দিয়ে ওপেন করে দিলাম, ব্রাউজ করলাম। এবার হচ্ছে নেক্সট করব, নেক্সট। দেখেন এগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখতেছে, হ্যাঁ ঠিক আছে। এখানে এখানে শুধু মান ডেট ইয়ারে কি দেওয়া আছে আমার, আমার ওই লিস্টটা দেখতে হবে। আমি আমার লিস্টে মান ডেট ইয়ার কি দিয়েছি, এখানে তো দিয়েছি একরকম। আর ওই লিস্ট, আচ্ছা আমার হচ্ছে আগে হচ্ছে মান, তারপর ডেট, তারপর ইয়ার। এটা আমার মনে আছে কিনা, মান ডেট ইয়ার, আচ্ছা ঠিক আছে, মান ডেট ইয়ার আছে। আমি দেখছি, দেখে আর কিছু দেখানোর আছে কিনা, এরকম ফিল আপ করতে বাকি আছে কিনা এটা দেখতে হবে। দেখার পরে নেক্সট করছি। নেক্সট করার পরে দেখি কি হচ্ছে। হুম, আমার এগুলো পপ আপ আসছে। এটা আমি বাইও করতেছি আবার সেলও করতেছি, এই জন্য দুটোই টিক মার্ক। ঠিক আছে, মানে এক সাপ্লায়ারের কাছ থেকে কিনতেছি, আবার কাস্টমারের কাছে বিক্রি করতেছি। এখানে দেখেন এই যে কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট, এগুলো একটু রেড মার্ক আসছে। এইটা কি করবেন জানেন, একটা ডেটকে আপনি লিখবেন, দাঁড়ান, আর এর আগে দেখি বাকিগুলো ঠিক আছে কিনা। আইটেম সার্ভিস, ক্যাটাগরি সার্ভিস, ঠিক আছে, এসকিউ কোড আছে, সেলস ডেসক্রিপশন আছে, সেলস প্রাইস, ও সব সবকিছু ওকে আছে, ইনকাম অ্যাকাউন্ট সার্ভিস। এখন দেখেন কোয়ান্টিটি অন হ্যান্ড এটা দরকার নাই, কিন্তু কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট যেটা, এইখানে কি করবেন, এখানে তো ক্লিক করা যাচ্ছে না। কোয়ান্টিটি অ্যাজ অফ ডেটটা তো ক্লিক করা যাচ্ছে না। আচ্ছা আমি যদি, এটা তো একটা ফাজিল কাম। আচ্ছা এইখান থেকে হচ্ছে উঠাবেন আগে, ধরেন এইখান থেকে ক্লিক করে বাই অন সেলস, এগুলো হচ্ছে আপনার টিকমার্ক করে উঠাতে হবে আগে, না হলে এই কোয়ান্টিটি আজ অফ ডেটে এখানে হচ্ছে আসবে না। ধরেন এই একটা উঠালাম না, এই দেখেন বাই এর থেকে টিকমার্কটা উঠাই দিলাম আশা করি। আচ্ছা সেলস এর থেকে উঠাতে হবে, দাঁড়ান, বাই এর থেকে সেলস এর থেকে যদি আমি উঠাই দেই, এখন কি হইলো, রেড আসতেছে কেন? এটা তো, এটা উঠাই দিলে তো ক্লিক করলে কাজ হয়, কিন্তু এখন তো কাজ হচ্ছে না। দেখি শুধু সেলসে থাকুক, শুধু সেলসে থাকা অবস্থায় হয় কিনা। এটা হইলো কোনো কথা, কোয়ান্টিটি অ্যাজ অফ ডেটটা এখানে শো করতেছে না। আমরা তো ঠিকঠাক দিয়েছি, কিন্তু এখানে শো না করার কারণ কি? এটা টিকমার্ক উঠাই দিলে তো শো করে। আচ্ছা দেখি, আমাদের এই রেড আছে, এটা তো থাকা অবস্থায় মেবি ইম্পোর্ট হবে না, তারপর আমরা ট্রাই করে দেখি। ঠিক আছে, এইখানে ধরেন রেড আছে, মানে যেমনটা ফার্স্টে ছিল, যে বাই সেল দুটোই টিকমার্ক দেওয়া ছিল, সবকিছুই ঠিকঠাক ছিল। এখন এসে আমরা এখানে রেড মার্ক আছে, কোয়ান্টিটি অফ ডেট এখানে থাকা অবস্থায় সেভ করে দেখি আগে কি হচ্ছে। আশা করি হবে না মনে হয়। দেখি কি হচ্ছে। আমরা সেভে ক্লিক তো করলাম, সেভে ক্লিক করলে কি হচ্ছে, কিছুই তো হয় না। আবার একটু সেভে ক্লিক করি। কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট তো আমরা ঠিকঠাক দিয়েছি, কিন্তু এখানে প্রবলেমটা কি হচ্ছে, এখানে তো কিছু দেখায় না। কোয়ান্টিটি অ্যাজ অফ ডেটে তো কিছুই যাচ্ছে না। আচ্ছা আমি একটু পজ করতেছি রেকর্ডিংটা, জাস্ট এ মিনিট। আপনাদের একটু কিছু একটু রেকর্ড করে দেখায় দেই। আচ্ছা এইখান থেকে সেলস উঠাবেন আগে, ঠিক আছে। সেলস উঠানোর পরে মানে এই যে সেলস এর টিকমার্ক গুলো উঠাবেন, উঠানোর পরে এই যে এখানে যে আইটেমে সার্ভিস আছে, এখানে ইনভেন্টরি বানাবেন। সার্ভিসে ক্লিক করে এখানে আর একটা ক্লিক করবেন, ক্লিক করে ইনভেন্টরি বানাবেন। মানে আমরা তো আগে সার্ভিস নিয়ে বসছি, আগে ইনভেন্টরি নিতে হতো, যাক সমস্যা নেই, তারপরে এইভাবে দিয়ে মানে একটা আপনার বাই যেগুলো সেগুলো কিছু না করলেও মেবি প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে,
বাইগুলো শুধু সেলগুলা, সেলগুলার হচ্ছে এইখানে আগে ইনভেন্টরিতে ঢোকাবেন, ঠিক আছে? মূলত এখানে আইটেম ইনভেন্টরি করবেন, করার পর এইখানে হচ্ছে ডেটটা, এই ডেটটা কপি করবেন। ধরেন একটা ঘরে দিবেন 1/1/2018, দেওয়ার পরে এইখানে কপি করে দিবেন পরেরটা। ওইগুলো লেখে এই চিহ্ন কিন্তু সেম থাকবে, আমি যেমন দিচ্ছি সেভাবে চিহ্ন সেম থাকবে। এখন যদি আমি এখান থেকে, আচ্ছা এইটাতে যদি এখন ইনভেন্টরি পরে সার্ভিস করা হয় তাহলে কেমন হচ্ছে দেখি, একটা দেখে নি আগে। মানে এটা হচ্ছে নতুন, ওরা আপডেট করে এখনো আপডেটের সমাধানে যায় নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আশা করি ঠিক আছে। এই যে দেখেন, এই যে মানে প্রথমে আমরা এই পরে কিন্তু টিকমার্ক উঠে যাচ্ছে, সমস্যা নেই। মানে আগে হচ্ছে সেলস এর ঘরে যতগুলো টিকমার্ক আছে সবগুলো উঠাবেন, বাইতে যাগুলো আছে সেগুলোর দরকার নাই, শুধু সেলস এর ঘরে যে টিকমার্ক গুলো আছে সেগুলো উঠায় ফেলবেন। উঠায় দিয়ে একটু সময় নিবে তো এখানে, এখান থেকে একটু সময় নিবে। মানে এটা শুধু সার্ভিসের ক্ষেত্রে মেবি এরকম হবে, আপনার ইনভেন্টরির ক্ষেত্রে এরকম হবে না। তার মানে আপনি উঠাবেন হচ্ছে এই সেলসের গুলা, বাইয়ের গুলা না। সেলসের গুলা উঠাবেন, এক এক করে এরকম টিকমার্ক উঠাই দিয়ে এইখানে দিবেন আইটেম। প্রথমে হচ্ছে এখানে ধরেন সার্ভিস ছিল, সার্ভিসের থেকে আগে করবেন ইনভেন্টরি। ইনভেন্টরি করার পর তারপর ওইখানে ডেটটা দিবেন, তারপরে আবার সার্ভিস করে দিবেন। এক একটা করে আগে সমাধান করি আমরা, এখানে দুটো ইনভেন্টরি আছে, পরেরটায় যাই। পরেরটায় যে এখানে ইনভেন্টরি করি। মানে মূল কথায় এখানে সার্ভিস অ্যাড করতে গেলে একটু ভেজাল পোহাতে হচ্ছে বর্তমানে। আগের ব্যাচেও কিন্তু এই সেম কাহিনীটা হয়েছে, এই জন্য আমাদের এইভাবে একটু করে নিতে হবে। এই যে এখানে ক্লিক করে ডেটটা দিলাম, ডেটটা দেওয়ার পরে এরকম সাদা হয়ে যাবে। এইখানে এবার ডেটটা, আচ্ছা এখনো এই যে বসছে, ডেটটা বসার পরে আবার এখানে এসে ক্লিক করতে হবে। ক্লিক করলে 1/1/2018 চলে আসবে। আহ, ডেটটা তো দিলাম। ডেটটা দিলাম তো তারপরে তো ভেজাল করতেছে খুব। 01/01/2018। এ তো অফিসিয়াল কমপ্লেন দিতে হবে এদের সফটওয়্যারের ব্যাপারে, যে এরকম বাগ, এগুলো বাগ বলা হয়, বাগ বাগ, ঠিক আছে? বাগ না, আবার বাগ, মানে সফটওয়্যারের বাগ হচ্ছে। ওরা তো কি মনে করতেছে, কিভাবে মানে মানুষ কিভাবে কাজ করতেছে ওরা তো সেটা বুঝতেছেও না মেবি, ঠিক আছে? খুব কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা এইগুলো আবার উঠাই দিছিলাম তো তারপরে আবার কেমনে এরকম হয়ে গেল, তো পাগল হয়ে যাইতে হবে না, এত বিশাল লেন্দি হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর এটা তো আবার ভাষা ভাষা হয়ে গেল। উফ। আচ্ছা আইটেম, এখানে সার্ভিসের জায়গায় আপাতত ইনভেন্টরি করে দিয়েই রাখি যেমনটা ছিল, লাস্টে এসে দেখবানি। ইনভেন্টরি করে দিলে ডেট আসছে, ওকে। আচ্ছা তাহলে এইভাবে করে দিবেন, আমি রেকর্ডটা কিছুটা পজ করতেছি, পজ করে দিয়ে আপনার সাথে কথা বলতেছি। আর এইভাবে করে দিবেন, কিভাবে করে দিবেন আমি দেখাচ্ছি, এইভাবে এই প্রসিডিউরে লাস্টে এসে আমি এবার দেখাবো। তাহলে আমরা এখানে পেস্ট করতেছি, আলাদা আলাদা কলাম করে পেস্ট করতেছি। প্রথমে একেবারে ব্ল্যাঙ্ক ছিল কলামটা, আমরা প্রোডাক্ট আইটেম বা সার্ভিস এটা পেস্ট করছি। তার আগে পেস্ট করছি ডেটটা, এই যে এখানে কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট ফাঁকা ছিল, ব্ল্যাঙ্ক ছিল। সেখানে আমরা আমাদের ডেটের কলাম থেকে এটা এনে, যে এখান থেকে কোয়ান্টিটির অ্যাজ অফ ডেট এটা এনে পেস্ট করছি। পেস্ট করার পরে এখন হচ্ছে কি, এখন বাকিগুলো যে যেটা প্রোডাক্ট আইটেম বা প্রোডাক্ট বা সার্ভিস নেম যেটা ক্যাটাগরি, এগুলো দিলাম। দেওয়ার পরে এই যখনই আমরা এখানে ক্যাটাগরি গুলো দিলাম, তখন কিন্তু সেলস এর গুলো সব টিকমার্ক হয়ে গেছে। কিন্তু বিপত্তি হচ্ছে যে অ্যাজ অফ ডেট যেগুলো সেগুলো হারায় গেছে আমাদের এখান থেকে। এবং এইখানে যে ব্যাপারটা আরেকটা, যেটা এই যে পার্সেস ডেসক্রিপশন, পার্সেস কস্ট, এটা দেওয়ার অপশন ছিল না। এর জন্য আমরা কি করতেছি, সেলটা তো সবগুলো টিকমার্ক অটো হয়ে গেছে, আমরা বাইকগুলো এক একটা করে টিকমার্ক দিয়ে দিতে হবে। এতটুকু খাটনি দিতে হবে, তাহলে আমরা বাল্ক আকারে একবার অ্যাড করতে পারবো। আমরা এগুলো একটু টিকমার্ক দিয়ে যাবো, এক একটা করে টিকমার্ক দিয়ে যাব। আশা করি তাহলে আমাদের অসুবিধা হবে না, সেলগুলো টিকমার্ক উঠে যাবে, মানে অটো হয়ে যাবে। কিন্তু এই বাইগুলোতে একটু টিকমার্ক নিজেরা দিয়ে যাব আমরা। টিকমার্ক দেওয়ার পরে আশা করি সমস্যার সমাধান হবে। আচ্ছা হয়েছে, এখানে 30টা আসছে নাকি? আচ্ছা 30টা তো না, আমি তো আরো অ্যাড করছি, কেমনে কি হচ্ছে? নাকি এটা এক এক পেজে 30টাই হবে, বুঝলাম না তো ব্যাপার।
আচ্ছা যাক, আমরা এখান থেকে 30টা দিয়েছি, 30টা বেশি দিয়েছি আমরা এখানে। 43টা, আগে দেখি 30টার কি লাইন। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের কি দিতে হবে, পার্সেস ডিসক্রিপশন দিতে হবে, পার্সেস ডিসক্রিপশন। ওকে, পার্সেস ডিসক্রিপশনও কপি করে আনতে হবে। পার্সেস ডিসক্রিপশন, দেখেন সফটওয়্যারে যদি প্রবলেম করে, এখানে আমার হাত নাই, কি করতেছে কি না করতেছে আছেন যারা দেখতেছেন আশা করি। আচ্ছা, এখানে 30টা আসছে, আর কয়টা হারায় গেল কেমনে বুঝলাম না ঠিক। আচ্ছা দেখি 30টা তো। আচ্ছা, পার্সেস কস্ট, পার্সেস কস্টটা এবার আমি নিয়ে আসতেছি, এখান থেকে টান দিয়ে কপি করে নিয়ে আসছি, পুরোটাই নিয়ে আসলাম। এখন 30 কোন পর্যন্ত যে হয়েছে সেইটাও আইডেন্টিফাই করে রাখতে হবে আমার। আচ্ছা, এই পর্যন্ত আসছে, এমআরআই পর্যন্ত দেখাচ্ছে আর কি। আচ্ছা যাক, এখানে আসছে পার্সেস কস্ট ইনক্লুডিং ট্যাক্স, ট্যাক্স অন পার্সেস কস্ট, এগুলো নাই। এক্সপেন্স অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট আছে কিনা, না আর কিছুই নাই। এই পর্যন্ত আছে। এখন দেখেন কোয়ান্টিটি অন হ্যান্ড দরকার নেই, কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না। আর পাশাপাশি এই পাশের গুলো কিন্তু সার্ভিস হিসেবেই আছে, প্রথমে যেভাবে দেখাচ্ছিলাম ওভাবে পাইনি। এখন ক্যাটাগরিও সার্ভিস, মানে আগে আমরা এই ক্যাটাগরি সার্ভিসের থেকে শুরু করে আমরা মানে এখান থেকে ইনভেন্টরি করে দিচ্ছিলাম, তাতে একটু হচ্ছিল, কিন্তু তাতে মাথায় যে আমাদের প্রবলেম থেকে যাচ্ছিল। এখন এই ইম্পোর্ট সিএসভি ফাইল না করে আমরা বাল্ক আকারে কপি করে পেস্ট করতে পারছি, তাতে 30 পর্যন্ত, এমআরআই পর্যন্ত আমার একটু আইডেন্টিফাই করে রাখতে হবে। এমআরআই, আচ্ছা 31, অর্থাৎ এখানে 1 নম্বর কলামে একটা ঘর আছে, আর তার বাদে 31 এমআরআই পর্যন্ত, এই লিস্ট পর্যন্ত হয়েছে। এটুকু আমি একটু মানে মার্ক করে রাখি। তার মানে এক এক সাথে মেবি 30টা করে ধরবে। আচ্ছা, এখন যদি আমার সব ঠিকঠাক থাকে, আশা করি সব তথ্য ঠিক আছে, কিন্তু ডেটটা দেখা যাচ্ছে না। আমি যদি সেভে ক্লিক করি দেখি কি আসে। একটু ওয়েট করতে হবে, সেভ হতে একটু সময় নেয়। দেখি এটা যদি সাকসেসফুল হয় তাহলে আমরা এভাবে করবো, এখানে একটু সময় নিবে। কত সময় নেয়, রেকর্ডিংটা পজ করে রাখতেছি। ওহ, নতুন করে আবার রেকর্ড করা লাগতেছে। আচ্ছা, এখান থেকে আমি একটু দেখাই, মানে আবার প্রোডাক্টটা আমরা তো ফাইলটা রেডি করলাম, রেডি করে ফাইল আমার এখানে আছে ইনভেন্টরি ইউকে, এটা ওপেন দিলাম। আমি প্রোডাক্টটা একটু ইম্পোর্ট করে দেখাচ্ছি, সার্ভিসের যে প্রবলেমটা হচ্ছে ইনভেন্টরিতে এরকম হচ্ছে কিনা একটু দেখি আমরা। আমার রেকর্ডটা কেটে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে ডেট, মান্থ, ডেট, ইয়ার সবকিছু ঠিকঠাক আছে। মান্থ, ডেট, ইয়ার, এরপরে নেক্সট। দেখি আমি, দেখি এটা ইম্পোর্ট করে। এইখানে কি প্রবলেম আসছে দেখেন, বাই সেল দুটো টিকমার্ক অটো অফ হয়ে গেছে, তাহলে কি হচ্ছে, এখানে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই যে ডেট, ইনভ্যালিড ডেট, এখানে বলছে ইনভ্যালিড ডেট, তাহলে আমি এখানে একটা ডেট দিব, 2000, আচ্ছা এক, আচ্ছা 01/01/2018। ওকে, এই ডেটটা দিয়ে আমি সব জায়গায় কপি করে সেম ডেটটা বসাই দিব। এই, আর কিছু করব না, এই ডেটটা বসাই দিব, জাস্ট কপি করে করে এটা একটা ডেট বসাই দিব। এখন এই একটা রেড আসছে আর একটা রেড আসে নাই, দেখি এখানে ক্লিক করে আহ ইয়ে বসানো লাগবে কিনা ডেটের। ওকে, আচ্ছা আর একটা ক্লিক করা লাগবে। আচ্ছা, দেখেন অবস্থা। আচ্ছা, এইটা এই ডেটটা আর কি চুজ করে দেওয়া লাগবে, আর নাইলে লাল হয়ে যাবে আর কি, তাই তো। ওকে, আচ্ছা আমি আগে 1/1/2018 করে দিয়ে যাই প্রত্যেকটা ডেটে, তারপরে দেখি কি হয়। দেখেন অবস্থা, ইনভ্যালিড ডেটও লেখা, আবার 1/1/2018 লেখা। কি অবস্থা কি এটা ইম্পোর্ট করতে ফাইল এরকম অবস্থা করছে এরা। না, যাক, আমাদের দিয়ে যাইতে হবে। এবার হয়ে গেছে আরো 20টা। এভাবে কিভাবে করবো আমি বলেন, আমি নিচের থেকে দিয়ে আসি। ও, পেশাতে পড়লাম। এবার ডেটটা কপি পেস্ট হচ্ছে না। ক্যালেন্ডারে যাইতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের, কারণ বিশাল লেন্দি প্রসেস।
এখন 2018 এইভাবে যদি টাইপ করে দিতে হয় তাহলে তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে। দেখেন, ক্লিক করি এক জায়গায়, যায় আর এক জায়গায়। উফ। আগে এটা বসুক দেখি। হ্যাঁ, এইভাবে এইভাবে একটা একটা করে আমার সিলেক্ট করে যাইতে হবে, কিছু করণীয় নাই আর। দেখেন, ইনভ্যালিড ডেটও আছে লেখা, আবার ডেটটাও দিচ্ছি তাও আছে। কি একটা যন্ত্রণা। আচ্ছা, দিলাম। এইভাবে এক একটা করে দিয়ে যাইতে হবে, ধৈর্য হারা হইলে হবে না। এক একটা করে দিয়ে যাইতে হবে। এখন বায়ার অ্যাকাউন্টে কি এইগুলাই করতেছে নাকি শুধু ট্রায়াল 30 দিনের জন্য এগুলাই করতেছে এরকম? বায়ার অ্যাকাউন্ট গুলোতে এরকম করলে তো মানে জার্মান থেকে কুইক বুক উঠে যাওয়া কথা, এরকম যদি ভেজাল করে থাকে। উন্নত রাষ্ট্রে এরকম ভেজাল করলে তো। দেখি আগে সবগুলো দিয়ে। ডেট দেওয়ার পরেও যদি এরকম লাল থাকে। আচ্ছা, একবার ক্লিক করে দেবো জাস্ট। এই, তো এটাই তো তা বললো না। ডেট বসার পরেও যদি লাল থাকে, এটা তো মেনে নেওয়া যায় না। যাক, ইনভ্যালিড ডেট। আমি এভাবে জাস্ট 1/1/2018 দিয়ে যাচ্ছি আগে, তারপরে দেখি। ওদের সার্ভারে প্রবলেম করতেছে মেবি। ক্লাউড সার্ভারে ডাটা থাকে, তা ওদের সার্ভারে কাজ চললে, আপডেট চললে এই প্রবলেমগুলো বেশি হয়। ঠিক আছে, ওদের সার্ভারে মেবি এরকম প্রবলেম করতেছে। দেখেন, এই যে ক্লিক করি এক জায়গায়, যায় আর এক জায়গায়। এমন হওয়া কথা না, একটা ওয়ার্ল্ড সফটওয়্যারে এরকম যদি হয় তাহলে এরা কিভাবে মার্কেটে টিকবে? অবস্থা তো খুবই খারাপ। ওই দেখেন, ক্লিক কোথায় করতেছি আর যাচ্ছে কোথায়, একটা রেট মানে ডেট ডেট দিলেও পেস্ট করলেও ডেট শো করতেছে না। ওই দেখেন কোনটায় ক্লিক করি আর কোথায় যাচ্ছে। উফ। এইখানে একটা ডেট কিন্তু দিয়ে গেছি আমরা। ওই দেখেন কই যাই। এবার ডাবল বসে যাচ্ছে, একটা বসাতে পারছি না আর তিনটা বসে যাচ্ছে, এটা কোনো কথা হইলো? দিলাম। এইভাবে করলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। কয়দিনে মিলাতে পারবো? এখানে কিন্তু ডেট দিছি, দেওয়ার পরেও শো করে না। যদি কেউ বোঝেন যে না, তো প্যারাদায়ক হয়ে যাচ্ছে, তাহলে আপনি একটা একটা করে ম্যানুয়ালি করতে হবে, কিছু করার নাই। আশা করি আজকের মতো তো ডেইলি ঝামেলা হবে না। এই, যদি সার্ভারের প্রবলেম হয় বা নেট কানেকশনের প্রবলেম হয়, ইরোর আসে, সেক্ষেত্রে আমার তো হাত নাই। এখন এখানে দেখবো যদি দুই প্রসিডিউরে ঠিক থাকে তাহলে দুই প্রসিডিউর আপনারা দেখলেন। এই যে দেখেন, না শুধু ওই 33টা হয়েছে, পরেরটা আমাদের হয় নাই। তার মানে পরেরটাই সলিউশন মনে করলাম, পরেরটা হইলো না আর আগেরটা হয়ে গেল। হইলো কোনো কথা? যাক, আমি বলতে চাচ্ছি যে আপনারা এটা ম্যানুয়ালি করেন, ঠিক আছে? যদি যতক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা সলভ না হয় ম্যানুয়ালি করেন, এতটুকু হচ্ছে কথা। এখন এখান থেকে যদি আমি আবার যাইতে যাই এখন, ইনভেন্টরি আইটেম। আচ্ছা, আগে এসে এইগুলো, এই যে ধরেন সার্ভিসটা অ্যাড হয়েছে, সার্ভিসটা অ্যাড হলে আপনারা যদি ম্যানুয়ালি করেন, আমি দেখাচ্ছি। ধরেন এক একটা করে আপনারা করছেন, এক একটা করেই কপি পেস্ট করে করেন। এক একটা করে করার পরে এইভাবে যে এইখানে যে অ্যাড হয়েছে, এরপরে সবগুলো সিলেক্ট করবেন, মানে যে কোনো একটা আগে অ্যাড করবেন, হয় সার্ভিস না হলে প্রোডাক্ট। যখন একটা অ্যাড করবেন তখন কি করতে হবে, এগুলো ক্যাটাগরিতে অ্যাসাইন করতে হবে। এই যে ধরেন আমি এখানে সবগুলো অ্যাড হয়েছে, আমি এখানে টিক মার্ক করছি, এইখানে একটা টিক মার্ক করলে দেখেন 33টা টিক মার্ক হয়ে গেছে, কিন্তু 33টাই কি সার্ভিস না? এর ভিতরে মনে আছে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করছিলাম ফার্স্টে। দেখেন এই যে ইনভেন্টরি, ইনভেন্টরিটা টিকমার্ক উঠাই দিব। তার মানে সার্ভিসগুলো সব সার্ভিস ক্যাটাগরিতে আমরা অ্যাড করে নিব। এই যে সবগুলো সার্ভিস সিলেক্ট করা, এবার অ্যাসাইন ক্যাটাগরিতে ক্লিক করব। এরপরে প্লিজ সিলেক্ট এ ক্যাটাগরি, এখানে আসছে এই যে দেখেন বিভিন্ন কিছু আসছে, আমরা যেহেতু এগুলো সার্ভিস, সার্ভিসে সিলেক্ট করে দিব, দিয়ে সেভ।
তার মানে ক্যাটাগরিতে অ্যাসাইন করে দিব ফাইনাল স্টেজে। এখন যদি মনে হয় যে না আমি 30টা সার্ভিস এখানে অ্যাড করলাম, এই যে এরপরে 30টা অ্যাসাইন ক্যাটাগরি করবো, এরপরে যদি আরো 50টা আমি প্রোডাক্টটা নিই, তখন কি করে করব? তখন অল মার্ক করে আপনার সার্ভিসগুলো টিকমার্ক উঠাই দিতে হবে, মানে তখন তো প্রোডাক্ট সার্ভিস যা থাকবে সবই টিকমার্ক হয়ে যাবে। তা তখন শুধু কি করতে হবে, টিকমার্ক উঠাই দিতে হবে। বা প্রোডাক্টের গুলো অ্যাড করার সময় বা ইনভেন্টরি গুলো অ্যাড করার সময় সার্ভিসের টিকমার্ক গুলো উঠাই দিতে হবে এক একটা করে, এগুলো এক একটা করেই করতে হয়। এক একটা করে টিকমার্ক উঠে দিয়ে, অর্থাৎ আপনি প্রোডাক্ট নিতে চাচ্ছেন বা ইনভেন্টরি নিতে চাচ্ছেন, ইনভেন্টরি গুলো সবগুলো এক একটা করে সিলেক্ট করে আপনি ওই অ্যাসাইন ক্যাটাগরি এখানে অপশন পাবেন, অ্যাসাইন ক্যাটাগরি দিয়ে ওইখান থেকে ক্যাটাগরিটা চুজ করে দিয়ে আপনি ক্যাটাগরি অ্যাসাইন করে দিবেন। এই যেমন এগুলো সব সার্ভিস ক্যাটাগরিতে অ্যাসাইন করে দিয়েছি। কিন্তু আমরা প্রসিডিউর দুইটা দেখলাম, দুইটার ভিতরে আমাদের একটা হলো একটা হলো না। ঠিক আছে, এইখান থেকে যেটা আমরা ইম্পোর্ট, এই যে এইখান থেকে যেভাবে করছিলাম সেইটাই আমাদের হয়েছে। এখন এখান থেকে যদি আবার সেই ইনভেন্টরি আইটেমে যাই, দেখি ইনভেন্টরিতে এবার কি হয়। সর্বশেষ চেষ্টা করবো, যদি না হয় আমারও ম্যানুয়ালি করতে হবে। শুধু যে আমি আপনাকে বলবো তা না, আমারও কিন্তু নিজের ম্যানুয়ালি করতে হবে। কারণ আমার তো ক্লাসগুলো কন্টিনিউ করতে গেলে, আপনাদের দেখাতে গেলে আমার তো এইভাবে করা লাগবে। কোয়ান্টিটি অ্যাজ অফ ডেট দেখেন, এই যে আবার সেই রেড আসছে। আমি এটা সমাধান করলাম, সমাধান করে মেবি এরকম টাইম দিয়ে রেখে দিতে হবে, যেটা আমি সলিউশন বুঝতেছি। ঠিক আছে, দেখি এখানে ওই যে ক্লিক করলে দেখছেন ইনভ্যালিড হয়ে যাচ্ছে। আমি এখানে এবার হচ্ছে জাস্ট 01/01/2018 এখানে, ওকে। আমি এখানে এক একবার ক্লিক করে যদি আসে তাহলে তো ভালো, আর যদি না আসে, এই দেখেন এইভাবে যদি আপনি যাইতে চান অবস্থা খারাপ হয়ে যাবে। এইভাবে সঠিকভাবে হয়, কিন্তু এইভাবে এই যে মাস একটা একটা করে সিলেক্ট করে বসে থাকতে হবে যে কখন 2018 সাল এইভাবেতে আসে। তার থেকে আমি পেস্ট করে দিলে ওই দেখেন ডাবল পেস্ট হয়ে যাচ্ছে। কোথায় যাব? দেখেন 3টা পেস্ট হয়ে গেছে 2018 সাল। এখানে যদি একটা পেস্ট ওই, কি অবস্থা করছে! কুইক বুকস তো কুইক বুকস নাই, নাকি জার্মান সার্ভারে এরকম করতেছে বুঝতে পারছি। দেখেন 20টা আমার ডেট চুজ হয়ে যাচ্ছে, অবস্থা দেখেন। আমি যদি এখান থেকে পেস্ট করি তাহলে এতগুলো ডেট তো আমি দিচ্ছি না, এটা হয়তো কোনো যুক্তি নাই। দেখেন এই যে, তাহলে আমি কিভাবে সমাধান করবো এটার? পরেরটা আসলাম, একটা ডেট দিলাম, দেখেন পরেরটা একটা দিছি 5টা হয়ে গেছে, বলে ইন্টারে ভ্যালিড ডেট। ওদের হচ্ছে প্রবলেম হচ্ছে, খুব আকারে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এখন এইভাবে কেউ করেন না, আমি আশা করব সবাই ম্যানুয়ালি করবেন। ঠিক আছে, এইটা অন্তত বাল্ক আকারে করার দরকার নাই। উফ, ভাই ধৈর্যের একটা সীমা থাকা উচিত। দেখেন একটা ডেট দিচ্ছি তো, ধরে নেন আমি এই মাঝখানে এই একটা ক্লিক করছি, দেখেন এই একটা ক্লিক করে এখানে মাঝখানে একটা ক্লিক করলাম, করে আমি একটা ডেট পেস্ট করলাম, দেখেন 3টা 4টা কেন হয়ে যাওয়া লাগবে বলেন? আমি আবার এখানে হাত দিয়ে 1/1/2018 এটাকে কপি করলাম, করে এখানে যাচ্ছি একটা, এই দেখেন ইনভ্যালিড ডেটও লেখা, আবার সাইডে ডেটও লেখা, আবার দুটোর একটাও নিল না। কেমন হয়ে যাচ্ছে না ব্যাপারটা? আবার দেখেন তাই। উফ, আবার ওটা চলেও গেল। তাহলে কোন ভাবে, মানে এই প্রসিডিউরে তো যে না, ওখানে একটা স্লাইডলি একটা ক্লিক, ওই দেখেন আবার চলে গেল। যে কোন ভাবে একটা অপশন তো দিবে যে না, ওখানে একটা ছোটখাটো একটা ক্লিক করে জাস্ট একটু পেস্ট করে দিতে হবে, বা এখানে একটা ক্লিক করে একটা পেস্ট করেই আর কোথাও ক্লিক করা যাবে না, কোনো একটা প্রসিডিউর তো থাকবে। তো যে প্রসিডিউরে যাচ্ছে সেখানে কোনোটায় ডেট ডাবল উঠে যাচ্ছে, ইনভ্যালিড ডেট সাথে থাকতেছে, আবার ডেট 3টাও হয়ে যাচ্ছে। আবার এখানে ক্লিক করতেছি, এখানে পেস্ট করব, পেস্ট হচ্ছে না। আবার উপরে উঠায় যাচ্ছি, এখানে দিচ্ছি, এই 18 সাল হইলো, আবার চলে যাচ্ছে। আমি সরি, এখানে আপনারা ম্যানুয়ালি করবেন। ঠিক আছে, আশা করি সলিউশন আছে, সব কাজেরই সলিউশন আছে। এই ম্যানুয়ালি উপায়টা ছিল, তা আমরা কুইক বুক সফটওয়্যারে কাজ করতেছি কেন? যে আমাদের যাতে বাল্ক আকারে করতে হয়। এখন এখানে ইন্ডিভিজুয়াল একটা প্রবলেম আজকে ক্রিয়েট হয়েছে, যেটা জার্মান সার্ভারে। অন্য কোনো দেশে আশা করি এরকম না, জার্মান সার্ভারে এরকম হচ্ছে, বা অন্য কোনো সার্ভারে হইতে পারে। ওদের হচ্ছে কাজ চলে অনেক সময়, কিন্তু কাজ চলে বিধায় যে এই প্রোডাক্ট, আর শুধু কাজ চলে এটা বলবো না, গত পেজেও একটা এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাডের ক্ষেত্রে এই প্রবলেমটা, এই ধরনের একটা প্রবলেমটা, সেটা হচ্ছে ওইখানে টিক মার্ক দিলে সব সমাধান হয়ে গেছে। মানে এত হ্যাসেল পোহাতে হয়নি, হয়তো একটা একটা করে এক একবার ক্লিক করে এক একটা বার ক্লিক করে
ডেটটা পেস্ট করে লাগছে, আর কোনো কাজ না। মানে এই যে ডেটটা পেস্ট করতেছি এক একটা করে, আমি একটা ডেট ধরেন কপি করছি, কপি করে সব ফাঁকা ঘরে একটা ক্লিক করছি, একটা পেস্ট করছি, এটা ক্লিক করছি, এটা পেস্ট করছি, এতটুকু। এখানে এত লেন্দি বা 19-20 রকম কোনো কিছু হয় নাই। তা এরকম যখন হচ্ছে, তা আমি বলবো এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাবেন, নিউতে যাবেন। হয়তো এখানে ক্যাটাগরি অর্থাৎ সার্ভিস আছে মেবি 43টার মতো বা 42টা, আর প্রোডাক্ট আছে কিছু টপ দিয়ে 98টা। আপনি যেটা সার্ভিস হোক, সার্ভিস অ্যাড করতে গেলে সার্ভিসে ক্লিক করে এই যেমনটা দেখাইছি সেভাবে, যে আপনার ডাটাবেস তো আছে, এই এক্সেল ফাইল আছে, এখান থেকে দেখে দেখে যে না একটা কলাম আমি শুরু করব, এই জিনিসগুলো আছে, এইখান থেকে এইটা নামটা নেবেন। এই একটা নাম কপি করলে ওই প্রোডাক্ট ডিটেলস, পার্সেস ডিটেলস বলেন বা ডেসক্রিপশন বলেন, সবকিছু এই একটা নাম দেওয়া যাবে। ইনভেন্টরি আইটেম সব জায়গায় কপি করা লাগবে না, কারণ ওখান থেকে ক্রিয়েট করে রাখছেন, চুজ করে দিলে হবে। এসকিউ কোডটা কপি করবেন, প্রাইসটা দেখে এখানে পাঠায় দিবেন বা কপি পেস্ট করবেন। আর ইনকাম অ্যাকাউন্ট অটো, আপনার সেলস অফ প্রোডাক্ট ইনকাম থাকবে, তারপর একটু খেয়াল করবেন যে সার্ভিসের ক্ষেত্রে সেলস অফ প্রোডাক্ট ইনকাম না হয়ে যায়, আর প্রোডাক্টের ক্ষেত্রে সার্ভিস ইনকাম হেড না হয়ে যায়। ঠিক আছে? আশা করি ওগুলো ম্যানুয়ালি করতে গেলে আমরা যতটুকু টাইম নিছি তার তার আগেই হয়ে যাবে সবগুলা। ঠিক আছে? এই যে এইখানে এক একটা করে কোথায় কোনটা লাগবে সেটা পেস্ট করে দিবেন, জাস্ট দেখাইছি আশা করি। ঠিক আছে? তা দেখেন আমাদের তো সামনের দিকে আগাতে হবে, এভাবে তো মানে লেন্দি হইলে তো ব্যাপারটা কেমন হয়ে যায়। এই যে সার্ভিস কয়টা অ্যাড হয়েছে, কিন্তু আমরাও ঠিক জানি না ও কোন প্রসিডিউরে অ্যাড হয়েছে। আমরা বাল্ক আকারে অ্যাড করার চেষ্টা করছি, বিভিন্নভাবে ডেট দেওয়ার চেষ্টা করছি, দুইভাবে ট্রাই করছি, দুইভাবে কোনো একভাবে হয়ে গেছে, কিন্তু সঠিকভাবে হয় নাই। ঠিক আছে? আশা করি এই ব্যাপারটা যারা ছিলেন তারা দেখছেন যে না কোনো একটা প্রবলেমের কারণে এরকম একটা মানে ইস্যু হয়েছে। তা আশা করি ম্যানুয়াল করবেন। আপনাদের হয়তো আর তেমন কোনো কিছু ম্যানুয়াল করা লাগবে না, তাই এগুলো একটু ম্যানুয়াল করবেন, এটুকু রিকোয়েস্ট। আর আমরা চেষ্টা করলাম সবভাবে, দেখলেন যে যেভাবে চেষ্টা করে থেমে যাওয়ার আগে কোনো একভাবে আন্দাজ হয়ে গেছে। এটা হইতে পারে না, এটা সার্ভারে এরকম হইলে খুব দুঃখজনক ঘটনা। যাই হোক, আমি এখানে শেষ করতেছি। এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এই পর্যন্ত ছিল আমাদের। মেক অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ আমরা দেখছি, এডিট দেখছি, আর ইম্পোর্ট, দুর্ভাগ্য আমাদের ইম্পোর্ট হয়েছে, কিন্তু কোন প্রসিডিউরে হয়েছে এখান থেকে নিজের মতো করেই ওই যে একটা ট্যাব এখানে ওপেন রাখছিলাম ওইভাবে মনে হয় অনেকক্ষণ ধরে রাখতে হবে। তা এখন ওই ডেট অ্যাড করে একটা একটা করে সেই যদি ওয়ান বাই ওয়ান আপনার ডেটটাই বসানো লাগে, তার মানে এত হ্যাসেলে আপনি কেন যাবেন? ম্যানুয়ালি করে দেন। আশা করি এটা সলিউশন করতে পারবেন, কারণ ম্যানুয়ালি করলে আপনার এখানে কোনো ইস্যু ফেস করাও লাগবে না। ঠিক আছে? যাও, বেস্ট অফ লাক।